তাহলে এইখানে আমরা হচ্ছে এটা ডবল ক্লিক করে এইখানে বিভিন্ন মডিউলগুলো আগে থেকে তো ছিল আমাদের, এর মধ্যে রাস্টারের মধ্যে একটা অপশন আছে থিমেটিক। থিমেটিক ইমেজ প্রসেসিং এর মধ্যে ক্লাম্প নামে একটা অপশন, এটা এক ধরনের ক্লাসিফিকেশন। তো এই ক্লাম্প দিয়ে আমরা একটা হচ্ছে ব্যাচ প্রসেসিং করব। কেমন করে আমরা হচ্ছে তাহলে কোথায় গেলাম, হচ্ছে রাস্টার যে অপশনটা আছে তার মধ্যে থেকে থিমেটিক, এর নিচে হচ্ছে ক্লাম্প আছে। ক্ল্যাম্পে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে, যার একদিকে থাকবে ইনপুট আর একদিকে থাকবে আউটপুট, আর কতগুলো হচ্ছে ইনকোয়ারি বক্স। যে আগের দিন আমরা দেখছিলাম যে যদি একটা ইমেজের কোনোদিকে নয়েজ থাকে অথবা পুরো এলাকার অংশ যদি আমরা কাজ করতে না চাই তাহলে ইনকোয়ারি বক্স কাজে লাগাবো। এখন আমরা হচ্ছে এখান থেকে আমরা এখানে কি করতে চাই সেটা বুঝলাম, যে আমরা হচ্ছে একটা সিঙ্গেল কমান্ড, মানে হচ্ছে একটা কমান্ড দিয়ে ব্যাচ কিভাবে প্রসেসিং করা যায় সেটা দেখবো। এরপরে হচ্ছে একসাথে অনেকগুলো দেওয়া যায় কেমন করে সেটা দেখবো। তো এদের কথা মতো আমরা হচ্ছে ইনপুট ফাইলটাকে এখান থেকে লাগাবো। আমাদের যে এক্সাম্পলটা আছে তার মধ্যে থেকে ইনসয়েল নামের একটা ফাইল আছে, নামটা হচ্ছে এখান থেকে কপি করে নিতে পারে, ইনসয়েল ক্লাম্প আউটপুটের নামটা। আমরা কি দেখতে পাইছি এটা যে insoils.img নামের একটা ফাইল আছে, আমরা এই ফাইলটার উপরে ক্লাম্প অপারেশনটা করি। এটা অ্যাড করে দিলাম, দেওয়ার পরে ইনপুটটা রেডি হলো। হ্যাঁ, এখন এটা যেখানে আমি রাখতে চাই চাইলে এখানে রাখতে পারি। রাখার পর এখানে ইনপুট গেল আর আউটপুট গেল, মানে একটা অপারেশন, মানে ক্লাসিফিকেশনের মতো অথবা প্রজেকশনের মতো অথবা যে কোনো একটা অপারেশনের মতো যে বেসিক ফাংশনটা করা আছে ক্লাম্প হচ্ছে সাম সর্ট অফ ক্লাসিফিকেশন, সেইটা হচ্ছে আমরা ব্যাচ করব। কেমন করে দেখা যাচ্ছে, তাহলে ইনপুট ঠিক করলাম, আউটপুট ঠিক করলাম। এখন এই ফাইল থেকে আগের বার কিন্তু হচ্ছে এক্স ওয়াই এগুলোতে ইউআরএল এটা ছিল না, ওরা হচ্ছে আমরা যখন ইনপুট ঠিক করে দিচ্ছি তখন ওখান থেকে করে নিচ্ছে। এখন ওটাকে যদি ছোট বড় করতে চাই তাহলে ইনকোয়ারি বক্স থেকে কম ছোট করা যাবে। এখন এইখানে একটা অপশন আছে দেখা যাচ্ছে ব্যাচ নাম। হ্যাঁ, আমরা বললাম যে ব্যাচ মানে হচ্ছে একসাথে অনেকগুলো করা। তো এখন এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন একটা ফার্দার ডায়লগ বক্স আসবে, দেখা যাচ্ছে না। এখন তিনটা অপশন আছে, ইউজ কমান্ড অ্যাজ দে আর, মডিফাই কমান্ড ম্যানুয়ালি অথবা মডিফাই কমান্ড অটোমেটিক্যালি। এই তিনটা অপশন আছে। প্রথমটা হচ্ছে যে যেরকম আছে সেরকমই চলবে, ডিফল্ট ভ্যালুগুলো আমাদের পাইছি সবাই, দেখা যাচ্ছে না। আমরা এদিকে চলে আসতে পারি, আসসালামু আলাইকুম। আমরা অলরেডি শুরু করে দিচ্ছি। হ্যাঁ আমি জানি, আমি আজকে 8 কিলোমিটার হঠাৎ বেরিয়েছি। কি কথা, আমাদের তো করবে না ভাই, আমরা লেখাপড়ার সাথে জড়িত ভাই। আপনি সাবধান। কারে জানি ওয়ারেন্ট আছে নাকি? তাকে পুলিশ খোঁজে নাকি? তাই আমার ক্লাসে কে পুলিশ খোঁজার মতো কেউ নেই। আচ্ছা আচ্ছা, না ও ভাই আমরা যে কজন নিকটে নিয়েছি। হ্যাঁ শোনেন আমি একটা কথা বলতে চাচ্ছি, ভিতরে বলবো না তো, আমাদের উপস্থিতির সংখ্যা কম, এখন আপনি যা বুঝেন নাস্তার ব্যাপারে তাই করবেন। ঠিক আছে, বলা থাকলে হবে না তো। অপশন দিয়ে না আমি অপশন বলি। আচ্ছা তাইলে দেখো এখন আসতেছে। আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা বেশি দূর জানি, নতুন বাইরে যারা আসছে তারা আমরা বলতেছিলাম যে ব্যাচ প্রসেসিং মানে হচ্ছে একসাথে অনেকগুলো কাজ করা। হ্যাঁ, মানে একই কাজ কয়েকদিন মতো প্রতিদিন না করে প্রোগ্রামেটিক্যালি করা, বা হচ্ছে
কি বলে এটাকে অটোমেটিক ভাবে করা, রিপিটেটিভ কাজগুলোকে একই রকম করে করার যে সিস্টেম সেটা হচ্ছে ব্যাচ প্রসেসিং। তার একটা সিঙ্গেল উদাহরণ আমরা দেখবো, যেমন হতে পারে যে প্রজেকশন সিস্টেম চেঞ্জ হয় ইমেজের, সেটা হতে পারে তো ইমেজের ক্লাসিফিকেশনে চেঞ্জ করতে পারি, ইমেজ থেকে স্ট্যাটিস্টিক্যাল ডাটা ডিরাইভ করার জন্য হতে পারে একই রকম, শুধু হয়তো 460টা ডাটা, যেমন হচ্ছে এটা সবচেয়ে জরুরি দরকার হতে পারে, যেমন হচ্ছে ক্রপ সায়েন্স নিয়ে যারা কাজ করে স্পার্সো বা অন্যান্য জায়গার লোকজন, যারা হচ্ছে একটা ডিস্ট্রিক্টের জন্য বা সিমিলার ডিস্ট্রিক্টের জন্য, নর্থ বেঙ্গল সব জায়গায় ধান হয়, হ্যাঁ একটা সার্টেন পিরিয়ডের পর কিন্তু সব সবুজ হয়ে যায়, আর একটা সার্টেন পিরিয়ডের পর সব হলুদ রঙের হয়ে যায়। এইটা করার জন্য হয়তো বগুড়ার জন্য করলো ঠিক সেম জিনিসটা জয়পুরহাটের জন্য করা যাবে, নাটোরের জন্য করা যাবে, অন্য করার জন্য করা যাবে। তো খালি জাস্ট ইনপুট গুলো চেঞ্জ করে দিলে আউটপুট গুলো চলে আসবে, নাহলে প্রত্যেকটা যদি ধরে ধরে করতে হয় তাহলে ওটা আসলে ভালো হবে না, বিষয়টা মানে সময়ও ফুল হবে না, আর এটা বুদ্ধিমান মানুষের কাম না, বুদ্ধিমান মানুষ না হলে পৃথিবীতে টিকে থাকা মুশকিল। তো সেই জন্য আমাদের ব্যাচ প্রসেসিং এর প্রয়োজনীয়তা আছে। এইখানে হলো কি, যেহেতু অনেক জায়গায় এরিয়াল ফটোগ্রাফ, স্যাটেলাইট ফটোগ্রাফ নিয়ে কাজ করে, যখন অনেক বড় বড় এলাকার কাজ করে, নেশন ওয়াইড, কন্টিনেন্ট ওয়াইড নিয়ে কাজ করতে হয়, এই কন্টিনেন্ট ওয়াইড কাজ করার জন্যই এটা আসলে ব্যাচ প্রসেসিং বা এরকম প্রোগ্রামেটিক্যাল প্রসেসিং এর আইডিয়াগুলো আমাদের সিনে আসছে। তো সেটা হচ্ছে, তাহলে আমরা মনে আবার শুরু থেকে করবো নাকি আরেকটু পিছিয়ে যাই তাহলে? হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে একটা ডিভাইড নতুন আসছে, যেহেতু আমরা আবার নতুন করে করি যে আমরা হচ্ছে একটা স্যাটেলাইট ইমেজ বা একটা হচ্ছে প্রসেস ইমেজ, যেটা হচ্ছে ইনডাস ইমেজ, তাকে হচ্ছে কি করব, আমরা হচ্ছে ক্লাম্প মানে ফার্দার ক্লাসিফাই করব। ওই ক্লাম্প অপশনটা প্রথমে হচ্ছে খুঁজে পাবো আমরা কোথায়, রাস্টার ডাটা সেটের যে অপশনগুলো তার মধ্যে থিম্যাটিক যে অপশন, এটার মধ্যে অনেকগুলো আছে, তার মধ্যে একটা অপশন হলো ক্লাম্প। এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটা ডায়লগ বক্স আসবে, যেখান থেকে একটা ইনপুট ইমেজ যাবে, যে ইনপুট ইমেজের উপর ক্লাম্প অপারেশনটা করব আমরা, আর কিছু প্যারামিটার চেঞ্জ করে দিতে হবে। আমরা এই পর্যন্ত আসছি সবাই মনে হয় না, তাড়াহুড়ো করতে হবে না, আমরা জনবল কম আছি আজকে। কোনটা? না না, এটা বেসিক বেসিক। আমরা সবাই কি এই ডায়লগে আছি? তাহলে এটুকু পর্যন্ত হলো, আমরা ইনপুট ইমেজটাকে ফিট করব এখানে কেমন করে। এখানে হলো এই অপশনটাতে যাব, আমাদের টিউটোরিয়াল ডাটা যেখানে আছে সেখান থেকে ইন সয়েলস নামের একটা আছে, সেইটাকে ইনপুটে ফিট করে দিলাম আমরা। হ্যাঁ, তো এটা সেম, এটার জন্য একটা প্রসেসিং হওয়ার পরে আউটপুট যা হবে সেইটাকে আমরা দেখতে চাই একটা পার্টিকুলার নাম দিয়ে, যেমন এইখানে আমাদের কি একটা নাম আছে ডিফল্ট, এদের দেখ ক্লাম্প সয়েল নাম আছে, আমরা নিজেদের মতো করে নামটা দিয়ে দিতে পারি। দিয়ে দেওয়া হয়ে গেলে ইনপুট ঠিক হলো আর আউটপুটের নাম ঠিক হলো। এবার হচ্ছে আমরা এই একটা ইমেজকে কেমন করে ব্যাচ প্রসেসিং করা যায় সেইটা দেখবো। এবার হচ্ছে ব্যাচ নামে যে অপশনটা, সেইটাতে আমরা এই জায়গায় ছিলাম, খুব বেশি দূর আগায়নি। এখানে ক্লিক করলে তাহলে ওখানে ইন সয়েলস নামে একটা আছে, আচ্ছা এখানে তিনটা অপশন আছে, ডেসক্রিপশন দেখি বোঝা যাচ্ছে যে যেটা হচ্ছে ডিফল্ট সেটা হচ্ছে সবার উপরে, তারপর যদি ম্যানুয়ালি কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে ম্যানুয়ালি এটা হবে, আর মডিফাই অটোমেটিক্যালি সেটা হলে আরেক রকম ভিন্ন রকম। তা আমরা প্রথমের দিকে যেহেতু বিগিনার্স আমরা সব মানে ডিফল্ট দিয়েই যাব, এরপরে আসলে হ্যাঁ এখন দেখা যাচ্ছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ওই যে আমরা আগের দিন বলছিলাম এটাকে রেডিও বাটন বলে, কখনো চেক বক্স বলে, তাই না? চেক বক্স গুলো মোর দ্যান ওয়ান একসাথে সিলেক্ট করা যায়, রেডিও বাটন গুলো একসাথে একটার বেশি সিলেক্ট করা যায় না। তো এখানে দুইটা রেডিও বাটন আছে, একটা স্টার্ট প্রসেসিং নাও আর একটা হচ্ছে স্টার্ট প্রসেসিং লেটার। আমরা দুটোর অপশনই দেখব। পরেরটা যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখা যাবে দিন তারিখ ক্ষণ দিবে আমাদের, যে যেখান থেকে আমরা প্রসেসিং টাইমটা ঠিক করে দিতে পারি যে কতক্ষণ পরে এই জিনিসটা শুরু হবে। হ্যাঁ, আমরা যে প্রসেসিং আমরা যদি ক্লাউড করছি সেটা না, যে কোনো রকমের প্রসেসিং এরকম করে প্রসেস করে রাখা যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি জানি না আমাকে কাজ করতে দিবে কিনা, এই যে
মানে নেক্সটে গেলে এটা হচ্ছে প্রত্যেকটা উইন্ডোজ ইউজারের জন্য মানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে মানে অল প্রিভিলেজ সহ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ সহ একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড লাগবে, যে পাসওয়ার্ডের ইউজার নাম দিলে ফার্দার প্রসেসিং আমাদের করতে দিবে। এটার মূল কথা হলো যে আমরা হচ্ছে টাইম বেস যদি ব্যাচ প্রসেসিং করতে যাই তাহলে এই অপশনটা কাজে লাগবে। তো আমাদের যেহেতু এটা সবার জানা নাই, দরকার নাই এটা। আর এটার ব্যাপারে আমাদের হচ্ছে ওই মানে কেমন করে এই উইন্ডোজের পাসওয়ার্ড সেট করতে হয় সেটা ওই ডকুমেন্টের মধ্যে বেসিকের ব্যাচ প্রসেসিং যেটা সেটা শুরুতেই মানে একদম শুরুতেই দেয়া আছে। তো এটা আমরা একটু পশ্চাৎ অপসারণ করি। বাইরের অবস্থা কি মানে আসলে খুব একটা ভালো না নাকি? আবার হ্যাজবিং চলতেছে অনেকদিন থেকেই, সেটাই আসলে এনজিও মানুষ কথা কোনটা তাহলে আমরা একটু পশ্চাৎ অপসারণ করে আরেকটু ব্যাকে গিয়ে এখানে যাই তাহলে। হ্যাঁ, এটা স্টার্ট প্রসেসিং নাও, যেহেতু আমরা ওই অপশনটা এখন কাজে লাগাচ্ছি না এই জন্য এটা দিলাম। এখন আমরা যদি ফিনিশ দেই তাহলে একটা ছোট্ট প্রসেসিং হলো, মানে এখানে ফিনিশ দিলে একটা ডায়লগ বক্স আসবে, ওই আগের মতো করে আমাদের যে প্রসেসিংটা আমরা এই ক্লাম প্রসেসিংটা করে ফেললাম। তাহলে এটার অবস্থা যদি দেখতে চাই যে আমরা কি ঘটনা ঘটাইলাম, এই ঘটনা দেখার জন্য আমাদের যে নামটা দিছিলাম install_clamp এরকম আমার ওখানে নাম দিছিলাম, আর আমরা নিজেরা ইন্ডিভিজুয়ালি যেখানে যেরকম নাম দিছি সেইটাতে এটাকে দেখতে পারবো। দেখার জন্য আগে বুদ্ধি দিছিলাম কি আমরা যে ভিউয়ারের দুইটা ভিউ খুলে ফেললে তাহলে পাশাপাশি দুইটাকে রেখে দেখা যায়। হ্যাঁ, তো আমরা কি ওটা দেখতে পারি এখন না? এটা ক্লোজ। তাহলে আমরা হচ্ছে এটা ভেরি সিম্পল, মানে একটা সিঙ্গেল ফাইলকে কিভাবে ব্যাচ করা যায় টাইম ডিপেন্ডেন্ট সেটা দেখলাম আমরা। হ্যাঁ, তো এরপরে মোর দ্যান ওয়ান কিভাবে দেখা যায় সেটাও দেখবো আমরা। তো এইটা আমরা দেখছিলাম কেমন করে, ডাটা ম্যানেজমেন্ট টুল থেকে মোস্ট প্রবাবলি হোম থেকে ভিউ, এখান থেকে ক্রিয়েট 2D ভিউ 2D এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, হোম থেকে অ্যাড ভিউজ 2 ভিউজ, তাহলে ভিউটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল আমাদের। তাহলে দুইটা ভাগে ভাগ হলে আমাদের যে দুই জায়গায় দুইটা, একটা ছিল অরিজিনাল আর একটা হলো আমরা প্রসেস করলাম, সেই দুইটাকে আমরা দেখতে পারবো। আমরা কি একসাথে আছি? নাই, একসাথে নাই, সমস্যা হচ্ছে? আমরা প্রসেসিং হয়ে গেছে? আচ্ছা, তুমি তো আমার আগে করে দিচ্ছ। দেখা যাচ্ছে না দুইটা জানালা দেখা যাচ্ছে? তাহলে এই দিকে একটা আমরা দেই ওপেন রাস্টার ডাটা, কোথায়? এটা হচ্ছে এক্সাম্পলস, আমাদের ইনসয়েলস এখান থেকে দিলাম। আর এইদিকে আরেকটা দেই, এইদিকে হচ্ছে রেজাল্টস ইনসয়েলস ক্লাম। দুটোর মধ্যে কিছু ডিফারেন্স আছে, যে ডিফারেন্সগুলো আসলে আমরা ফার্দার ডকুমেন্ট করলে বুঝতে পারবো। আমরা শুধু দেখা বাইরের পরিস্থিতি কেমন? হ্যাঁ, আমার তো মনে হয় হেঁটে আসে আমরা অলরেডি একটা মানে পারফরমেন্স করে ফেলছি। দেখা যাক, এটা হচ্ছে তোমাদের জন্য বলি, আমরা হচ্ছে আজকে ব্যাচ প্রসেসিং করার কথা ছিল, তার সাথে আরো কিছু আছে। ব্যাচ প্রসেসিং জিনিসটা হলো যে আমরা একসাথে অনেকগুলো কাজ করতে চাইলে এই ব্যাচ প্রসেসিংটা করবো। তোমরা যন্ত্রপাতি রেডি করো, তারপরে আর ভিডিও হচ্ছে, সমস্যা নাই, শরীর চলছে। আচ্ছা, দুটোর মধ্যে ডিফারেন্স এখনো বোঝা যাবে না, মানে এই দুটোকে আরো খানিকটা গ্রুপ করে ফেলছে। ঠিক এই জায়গাতে দেখেন, এই জায়গাতে এখানে স্পষ্ট ক্লাসিফিকেশন আছে, ওখানে গিয়ে সে আরো খানিকটা, আমরা আগে বলছিলাম যে ক্লাম এক ধরনের ক্লাসিফিকেশন, মানে গ্রুপিং, আরো গ্রুপিং। এখানে অরিজিনাল ইমেজটাতে এই জায়গাতে বেশ কয়েকটা স্পষ্ট ডিফারেন্স আছে, কিন্তু এখানে এসে দেখেন যে ওই স্পষ্ট ডিফারেন্স গুলো নাই। সে মানে মোট কথা হলো বড় ক্যাটাগরাইজ করা, বড় গ্রুপের মধ্যে করা। আমরা আসলে ক্লাস নিয়ে মানে বলিওটা একটা প্রসেস, কিন্তু আমরা হচ্ছে ব্যাচ প্রসেসিং করলাম যেটা টাইম ডিপেন্ডেন্ট। এখন ক্লিক করছি প্রসেস নাও, এই জন্য এইবার হয়ে গেছে। কিন্তু যদি আমরা উইন্ডোজের ইউজার নেম পাসওয়ার্ড রাখবো তাহলে হয়তো 1 ঘন্টা পরে বা 1 মিনিট পরে 10 মিনিট পরে প্রসেসটা সেভ করে রাখলে সে অটোমেটিক্যালি নিজে নিজে ট্রিগার করে। এটি কিন্তু উইন্ডোজের অন্যান্য জায়গার মধ্যেও আছে, যেমন আমি জানি না আপনারা ইউজ করছেন
যদি এরকম থাকে যে 5টা লোক কাজ করে এবং এদের সুপারভাইজার একটা সার্টেন টাইম পর প্রত্যেকটা কম্পিউটার থেকে যা যে কাজ করে সেই কাজগুলো একটা জায়গায় ব্যাকআপ নেবে, কেননা ইন্ডিভিজুয়াল লোকজনের যে কোনো জায়গা থেকে এটা হারাই যেতে পারে। ফ্রি সফটওয়্যার আছে, আবার হচ্ছে প্রফেশনাল বা কমার্শিয়াল সফটওয়্যার আছে, যেটা কি করে যে ওটার মধ্যে শিডিউলিং বলে, টাস্ক শিডিউলিং বলে উইন্ডোজের ভাষায়। এটা করে রাখলে যে পার্টিকুলার সফটওয়্যার থেকে আমরা বলে দিব যে তুমি 4:30 বা 4:15 সময় প্রতিদিন এই প্রত্যেকটা ল্যানের আইপি থেকে অমুক ফোল্ডার থেকে জিনিসপত্রগুলো কপি করে নিয়ে এসে এখানে ডাম্প করবো। এটা এক ধরনের শিডিউলিং। এই শিডিউলিং এর মধ্যে হচ্ছে এই ব্যাচ প্রসেসিং আমাদের এটা। আমি বুঝাতে পারলাম বিষয়টা যে মানে কম্পিউটারকে বলে দেওয়া যে বাবা তুমি পার্টিকুলার আছে না মোবাইলে বার্থডে মনে নাই, বয়ফ্রেন্ড কে গার্লফ্রেন্ড খুবই মনে করে একটু 12টা 1 মিনিটে মেসেজ করে এদিকে সে বুদ্ধি করে সব মানে মেসেজ লিখে রেখে দিচ্ছে, হয়তো জুলাই মাসের 23 তারিখের 12টা 1-এ মেসেজ পাঠাইতে হবে, ফাঁস করে পাঠাই দিচ্ছে। মানে সে ভুলে কিন্তু শেষ, কিন্তু যন্ত্র পাঠাইছে। তো ঘটনাটা এরকম। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমরা হচ্ছে শিডিউলিং করে রাখলে ওটা হচ্ছে শিডিউলিংটা হচ্ছে উইন্ডোজের বেসিক ফাংশন। তাকে বিভিন্ন রকম সফটওয়্যার যে কোনো বা কোনো একটা ভাইরাস আপডেট হতে পারে, কোনো সফটওয়্যার আপডেট হতে পারে, বা কোনো ফাইল সেভ ডিলিট হতে পারে, এরকম যে কোনো রকমেরই কাজ হতে পারে যেটা শিডিউলিং করে রাখলে উইন্ডোজে আমরা যখন বলবো সে তখন ট্রিগার করা হবে থেকে সে মানে ঘুমন্ত অবস্থা থেকে ফায়ার করবে। অনেক সময় আইপি আমাদের এখানে তো নাই, কিছু ইন্টারনেটে নেই। অনেক সময় হচ্ছে গালফ ওয়ারের সময় দেখা যাচ্ছে যে মানে সাবমেরিন গুলা একটা ওই টেরিটরির মধ্যে দিয়ে চলে যায়, ইউএস সাবমেরিন গুলো কিছুই হয় না, কিন্তু অন্য সাবমেরিন গুলো ঢুকলে সাথে সাথে উঠে সে মানে ডিস্ট্রয় করে ফেলে। তো ওগুলোর মধ্যে এমন ধরনের সেন্সর থাকে যে আসলে শত্রু একটু চিনতে পারে। হ্যাঁ, যে আমি যাওয়ার সময় হয়তো এক বলতে থাকবো, ওরা যাওয়ার সময় এক কিছু বলবে না, সে বুঝে বলবে যে না যেহেতু আমার জানা সিগন্যাল দিচ্ছে না, সাথে সাথে ট্রিগার করে মেরে ফেলবে। বিষয়টা এরকম যে আসলে আমরা ট্রিগার করতে চাই কোন একটা পার্টিকুলার ঘটনাকে, যেটা হচ্ছে টাইম বেস হতে পারে অথবা টাইম ছাড়া অন্য কোনো পার্টিকুলার ভেরিয়েবল হতে পারে, আপডেট হতে পারে, অথবা কোনো কিওয়ার্ড হতে পারে। সো আমরা হচ্ছে এটা ব্যাচ প্রসেসিং করতেছিলাম, বেশি কিছু না। আমরা কি আচ্ছা আমরা তাহলে ওদের জন্য আরেকবার, এরপরে আর রিপিট হবে না। হ্যাঁ, এটাই শেষ। আমরা ওদের জন্য জাস্ট আমাদের 2 মিনিট লাগবে। ওদের দুজন যেহেতু নতুন আসছে, আমরা করতেছিলাম ব্যাচ প্রসেসিং, যেটা হচ্ছে আমরা করার জন্য কি করছি, সে হচ্ছে কিতাব খুলছি, হচ্ছে এসেনশিয়াল যে লাইব্রেরিটা আছে আমাদের পিডিএফ, সেইটা হচ্ছে ব্যাচ প্রসেসিং নামে একটা অংশ আছে শেষের দিকে। এখানে কত পেজ থেকে আমি জানি না, 240 পেজ থেকে মনে হয়। হ্যাঁ, তো এইখানে সিঙ্গেল ফাইলগুলো কেমন করে এক্সিকিউট করতে হয় সেটা দেখবো আমরা। তো এইখানে আমরা করছিলাম কি, এখান থেকে রাস্টারে আসার পর থিমাটিকে এসে ক্ল্যাম্প নামের যে জায়গা সেইটাতে আমরা কি বুঝতে পারছি, রাস্টারের মধ্যে থিমাটিক, তারপরে হচ্ছে ক্ল্যাম্প। এখানে একটা ইনপুট ফাইল দিতে হবে, যেটা আমরা এখান থেকে দিয়েছি ইন সয়েলস নামের একটা আইএমজি ফাইলস আছে আমাদের, এই যে ইন সয়েলস নামের আইএমজি ফাইল। আর এইটাকে আমরা একটা আউটপুটের নাম দিতে পারি, যেটা আমরা হচ্ছে এখানে অলরেডি দিছি, যেটার সাথে আমি একটা এক যোগ করে দিই, একটা আউটপুট ফাইলের নাম দিলাম। এটা একটা ডায়লগ বক্স, এটুকু পূরণ হয়ে গেল। আর আমরা যেটা নিয়ে কথা বলছিলাম ব্যাচ প্রসেসিং, সেটা হচ্ছে সবার নিচে। আমরা কি একসাথে আছি? একসাথে আছি না নাই? একসাথে নাই। আচ্ছা তুমি সোজাসুজি বসো, যেখানে রাখবে সেখানে একটা নাম দাও, যেখানে একটা ইনস্টল ক্লাস নাম দিচ্ছি আমরা, দিয়ে এইটার মতো করে পূরণ করলাম আমরা। হ্যাঁ, মানে মোট কথা হলো যে বিষয়টা আমাদের একটা প্রসেস, যেটা হচ্ছে হিউম্যান ইন্টারফেরেন্স ছাড়াই অটোমেটিক্যালি কম্পিউটার বেস হয়ে সে শুরু করতে পারে, সেটাই হচ্ছে ব্যাচ প্রসেসিং। যার প্যারামিটারগুলো আইদার প্রোগ্রামেটিক্যালি নিতে পারি অথবা অপারেটর নিজে চেঞ্জ করে দিতে পারে। সেটারই একটা কাজ এখানে। তা আমরা এই ডায়লগ বক্স পর্যন্ত যদি আসি, তাহলে আসছি আমরা এই ডায়লগ বক্স পর্যন্ত, ইনপুট আর আউটপুট হয়নি তোমারটা। আচ্ছা, তাহলে তুমি বোঝাতে পারো, পরে এখানে বিষয়টা অত বেশি জটিল না। পরে আমরা যখন
ব্রেক দিব তখন তুমি আমাদের সাথে একসাথে করে নিবে। তাহলে এখানে ব্যাচ প্রসেসিং, এখানে অনেকগুলো অপশন থাকে, যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা ডিফল্ট যেহেতু যেভাবে কমান্ডটা আছে ক্লাম্পিং সেটা আমাদের চলবে। এরপরে নেক্সট দিয়ে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে টাইম বেস, যদি আমরা 1 মিনিট 2 মিনিট পরে দেই তাহলে সেটা সেরকম করে চলবে, 10 মিনিট পরে দিলে চলবে। কিন্তু এটা আরেকটু আগাইলে আমাদের উইন্ডোজের অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড লাগে, এই জন্য আমরা এই প্রসেসটা করব না এখানে। কিন্তু এটাও একটা অপশন যে টাইম বেস প্রসেসিং। তো এটা না করে আমরা স্টার্ট প্রসেসিং এখনই যেটা আছে ইমিডিয়েটলি সেটা করব। কেমন করে? উপরেরটা দিয়ে এইখানে ফিনিশ বাটন করলে আমরা কতগুলো স্টেপস ফলো করলাম, আর কিছু না। একটা হচ্ছে ক্লাম্প করার জন্য একটা ইনপুট ইমেজ ছিল যেটার উপরে এই ক্লাম্পিং অপারেশনটা হচ্ছে, এবং হয়ে গেলে এটার ইনপুট আউটপুটটা আমরা দেখার জন্য আমরা দুইটা ভিউ আর আগে দেখছি না যে কোনো একটা কিছু খুলতে চাইলে এই যে এখান থেকে খোলা যায়, এখানে রাইট মাউস ক্লিক করে খোলা যায়। এখান থেকে ওপেন, একটু নিচে আসতে পারি, নিচে এসে কোথায় গেল এটা, আচ্ছা এটা অ্যাড ভিউ করে নিতে হবে আমার, এখানে একটা সিঙ্গেল ভিউ করে নিতে হবে, ভিউ ডিসপ্লে ওয়ান ভিউ। এখান থেকে রাইট মাউস ক্লিক করে রাস্টার, যেটা হচ্ছে আমরা রেজাল্টটা একটা ক্লাম্প ওয়ান। আচ্ছা এখানে এই প্রসেসিংটা হয়েছে। আমরা যদি দুইটা পাশাপাশি দেখতে চাই তখনই বললাম আমরা দুইটা পাশাপাশি দেখার জন্য কি করব, আগে দুইটা ভিউ, এটাকে অফ করে দেই, রিমুভ করে এখানে দুইটা ভিউ দিয়ে দিই, পাশাপাশি দুইটা ভিউ। হ্যাঁ, এরকম দুটো পাশাপাশি হলে এখন একটাতে হচ্ছে রেজাল্ট ক্লাম্পিং আর আরেকটাতে হলো ইনসার্ট। মানে আমরা সিম্পল একটা প্রসেস করলাম, যেটাকে হচ্ছে কি দিয়ে, মানে কম্পিউটার বেস টাইম বেস হতে পারে অথবা হচ্ছে অটোমেটিক হতে পারে। এটাই হচ্ছে আমাদের সিম্পল প্রসেসিং। এটার থেকে আরেকটু যদি বেশি কিছু করতে চাই, যে অনেকগুলো দুইটা ফাইল, এটাতে একটা ফাইল করলাম, দুইটা ফাইল করতে চাই তাহলে কেমন করে করবো, যেমন একটা রিপ্রজেক্টের অপশন আছে। আসসালামু আলাইকুম। নাস্তা আবার কাউন্ট করতে হবে। আচ্ছা হোক, অসুবিধা নাই, আমরা সবাই একসাথে চলি। তাহলে এরপরে মানে আমার মনে হয় সমস্যা হবে না, বিকজ যে আমরা একই প্রসেস একটা ফাইলের জন্য করলাম, তো এবার যদি দুইটা বা তিনটার জন্য করব, সো সেম জিনিসই আবার রিপিটেটিভ হবে, সো আমাদের অসুবিধা হবে না। আমরা তাহলে এখান পর্যন্ত ছোট্ট একটা জিনিস শিখলাম, একটা হচ্ছে যে কোনো অপারেশন যেটাকে আমরা টাইম বেস করতে পারি অথবা অটোমেটিক করতে পারি অথবা পিওরলি বাংলা মেথড অপারেটর বেস করতে পারি। তো এরপরে এখানে ডকুমেন্টের আরেকটা জায়গায় আছে, যেটা হচ্ছে এর মধ্যে অনেক কিছুই আছে, আমরা এত কিছু দেখব না, দেখে এই যে এক্সিকিউট মাল্টিপল ফাইলস রান, যেটা সেইটা আমরা করব। এখানে যেমন WGS84 আছে, সে মানে অন্য একটা প্রজেকশন সিস্টেম থেকে WGS84 একটা জায়গায় নিয়ে আসবো। এখানে নিয়ে আসার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের আমরা আগের ভিউগুলোকে বন্ধ করে দিই। হ্যাঁ, আগের ভিউগুলোকে বন্ধ করে দিই। আমার এখানে যেহেতু সবগুলোই চলে যাচ্ছে, এই জন্য আরেকটা ভিউ এখানে অ্যাড করে নিই আমরা। এখানে রাস্টার ডাটার মধ্যে একটা জায়গা আছে, দেখেন রিপ্রজেক্ট নাম আছে, মানে এটা একটা কমান্ড যেটা হচ্ছে অনেকগুলো মাল্টিপল ইমেজের উপরে আমরা করতে পারি। হ্যাঁ, যেমন এখানে এই যে কোণার মধ্যে আমাদের এদিক থেকে আসতে বেশ মাঝামাঝি পথে দেখা যাচ্ছে, এটা আমরা এই জায়গায় এসে এইটাকে ক্লিক করি। আমরা কি সবাই এক জায়গায় আছি? এটা মানে আমাদের নরমাল একটা ব্ল্যাঙ্ক ভিউ খুলে, যেটাতে হচ্ছে রিপ্রজেক্ট রাস্টার কমান্ড, যেটা গ্রুপ অফ কমান্ডস আছে তার মধ্যে রিপ্রজেক্ট নামে একটা অপশন আছে। তো
খুলে আমরা একটা ইনপুট ফাইল নিব, ইনপুট ফাইলটাকে আমরা আবার হচ্ছে আমরা এ পর্যন্ত আসছি সবাই। এদের কথা মতো আমরা যদি এখানকে লাইনার নামের একটা মোস্ট প্রবাবলি লাইনার এল দিয়ে শুরু, এই যে লাইনার ডট আইএমজি এরকম একটা অপশান আছে। হ্যাঁ, আর এখান থেকে আমি কপি করে নিই এদের নামটাই, এটাকে ওকে করলাম। হ্যাঁ, ওকে করার পরে আমাদের ডায়লগ বক্সের ইনপুট ঠিক হলো আর আউটপুট ঠিক হলো। তাহলে এটা কি রিপ্রজেক্ট মানে কোন একটা সার্টেন প্রজেকশন সিস্টেম থেকে আমরা এই অন্য একটা প্রজেকশনে যেতে চাই। তাহলে এই প্যারামিটারগুলোকে ঠিক করব আগে। আমরা এই পর্যন্ত আসছি, ইনপুট আর আউটপুটটাকে ঠিক করতে পারছি, তাই না? এখন হলো এখানে দেখব কি এই জায়গায় ওদের কথা মতো আমরা ইউটিএম, এই ডাটা সেটটা হচ্ছে নর্দার্ন সাউদার্ন হেমিস্ফিয়ারের ইউটিএম WGS84 সাউথ, এটা উপরেরটা ইউটিএম WGS84 সাউথ, এইটা সিলেক্ট করি আমরা। আমরা কি আসছি সবাই একসাথে? আমি একটু জিরাই না, আওয়াজ দিয়ে তাহলে আমরা চলা শুরু করবো। হ্যাঁ, আমরা এখন যেটা করতেছি একটা হচ্ছে স্যাটেলাইট ইমেজ অথবা মোর দ্যান ওয়ান স্যাটেলাইট ইমেজকে একসাথে রিপ্রেজেন্ট করব। এখানে দুইটার জন্য করা মানে 50,000ও যদি একসাথে থাকে হয়তো 2 দিন 3 দিন লাগে, কিন্তু একসাথে করা যায় সম্ভব। এটাই হলো আমাদের ব্যাচ প্রসেসিং। ঠিক কথা হাসা। তারপরে ওনাদের কথা মতো এই জোনটা হলো 25 মোস্ট প্রবাবলি, আমি একবার দেখে নিই। জোন 25। তাহলে আমাদের ওই দুটো প্যারামিটার ঠিক হলো, যেটা হচ্ছে রিপ্রজেক্ট করব কি দিয়ে, আগে যা ছিল থাক। আগে কাজ কি ছিল এটা দেখার জন্য আমরা জানি ওই ইমেজটাকে খুলে ইমেজ ইনফরমেশন মানে একদম হোমে গিয়ে লেয়ার ইনফরমেশন বা ইমেজ ইনফরমেশন দিলে ওটা কি ছিল সেটা আমাদের দেখতে পারি। আমাদের মনে আছে মনে হয়, তাই না? বিটুইন জোন 25 দিলাম কেন? আচ্ছা, এটা হচ্ছে ওই পার্টিকুলার জায়গা যেটা, যেমন বাংলাদেশ সারা পৃথিবী থেকে ইউটিএম মানে ইউনিভার্সাল ট্রান্সভার্স অর্বিটাল। এই প্রজেকশনের সিস্টেম হলো সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। পৃথিবীকে কমলা লেবুটাকে কেটে একটা সিলিন্ডার কি পেটের মধ্যে দিয়ে কেটে সোজা করে দিলে এটা একটা রেক্টাঙ্গল হয়। হ্যাঁ, এরকম সিলিন্ডার যদি এরকম হয়, হ্যাঁ, তো কল্পনা করা হয় যে পৃথিবীটাকে তার এখানে রেখে এখানে থাকবে। হ্যাঁ, থেকে তারপর একে চারদিকে ছড়াই দিয়ে প্রজেক্ট করা হবে এই সিলিন্ডারকে যদি সোজা এখানে নিয়ে আসি, তাহলে এই পেট বরাবর কেটে ফেলি, তাহলে জিনিসটা হবে এরকম। তো সারা পৃথিবীটাকে এরকম ফ্ল্যাট রেক্টাঙ্গুলার ভাগ করে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু পৃথিবীটাকে পেট কাটি আর বুক কাটি আর পিঠ কাটি কোনোভাবে এদের সাথে ফিট করবে না। কোনোভাবে ফিট করবে না। বিষয়টা কি পরিষ্কার? অতিশয় ডিফিকাল্ট মনে হচ্ছে। মানে এটা তো 3D কমলা লেবু, মানে খোসা মানে এক জায়গায় গিয়ে তো বন্ধ হয়। হ্যাঁ, তো ওইটা একটা সিঙ্গেল পয়েন্ট, ওটাকে টেনে যদি এরকম, তাহলে বিষয়টা হবে এরকম। আমার তো আঁকানো লাগলোই মনে হচ্ছে বিষয়টা ইরাম হবে। হ্যাঁ, ইরাম হবে পৃথিবীটা। এরকম এরকম যাই হোক, আমি হয়তো শর্ট। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলো ফাঁকা না, তাহলে এমনি সিম্পল কথায় এটা হলো পৃথিবীটাকে অনেক রকম করে প্রজেকশনের সিস্টেম আছে, যেটা একটা প্রজেকশন হচ্ছে সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। এই সিলিন্ড্রিক্যাল প্রজেকশন যেটা, সেইটারই নাম হলো ইউটিএম। একটা ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটার। ইউটিএম হচ্ছে সে কি করে সারা পৃথিবীটাকে এরকম করে কতগুলো ভাগ হয়, আবার ভার্টিক্যালি কতগুলো ভাগ হয়। এটা মোস্ট প্রবলি 6 ডিগ্রি বা 8 ডিগ্রি করে এক একটা ভাগ হয়। তো এইরকম ভাগ হওয়ার কারণে সারা পৃথিবী এক একটা জোনের মধ্যে এক এক এলাকা করে। যেমন বাংলাদেশে যদি আমাদের অনেকেরই জানা থাকতে পারে, দুইটা জোন করে বাংলাদেশে। একটা হলো ইউটিএম নর্দার্ন হেমিস্ফিয়ারের
45 আর একটা হলো 46। ঢাকা শহরের পাশে যে নরসিংদী আছে এটার বাম পাশে যদি হয় তাহলে 45 আর এদিকে হলো 46। মানে চাঁদগাঁ থেকে মানে চাঁদগাঁয়ের দিকে ঢাকার ডান দিকে যদি হয় নরসিংদী থেকে ঢাকা তাহলে 46। তো আমরা এটাকে হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ারে যে জায়গার ডাটা সেটটা ওই জায়গার ডাটা সেটটা আসলে হচ্ছে ইউটিএম, যেহেতু এক একটা জোন বাংলাদেশের ইউটিএম জোন হচ্ছে 45 40, ইন্ডিয়ার জন্য আরেক রকম হবে, তারপর শ্রীলঙ্কার জন্য ইন্ডিয়ার মতোই হবে মানে এক লাইনে, কিন্তু এগুলো আফগানিস্তান বা অন্য কোনো দেশের জন্য হয়তো ইউটিএম জোন ভিন্ন হবে। এই জন্য আমরা ডিফারেন্ট ইউটিএম জোন ইউজ করি, তাই না? এখন প্রবলেম হচ্ছে WGS ফ্যাক্ট হচ্ছে যে জোনগুলো তো ঠিক আছে, এটা প্রজেক্টেড সিস্টেমে কোন একটা WGS ইউটিএম জিনিসটা বিষয়টা আমরা এর মধ্যে আরো জিওগ্রাফিক্যাল প্রজেক্টেড হচ্ছে না জিওগ্রাফিক্যাল প্রজেক্টেড না, এটা হলো যে প্রত্যেকটারই হচ্ছে রেফারেন্স সিস্টেমের একটা ডাটাম ধরো ইমাজিনারি লাইন। এই ইউটিএম হলো এটা ডাটামটা হলো হচ্ছে WGS 84 এর যে ডাটাম সেই ডাটাম। হ্যাঁ বুঝে গেছে? এই জন্য হলো WGS 84। WGS 84 তো অনেক ওটা কি নাম মনে আছে কেউ কেউ বলতে পারে? এটা হলো ওয়ার্ল্ড জিওগ্রাফিক সিস্টেম বলে ইউএস মিলিটারি লোকজনেরা প্রথম হচ্ছে 84 এ এটা প্রফেশনাল ইউজ করে, এই জন্য এটার নাম WGS 84 বলা হয়। হ্যাঁ, তাহলে আমরা উপরে দুই ধাপ গেছি, আরো নিচের দিকে আসবো এখন। হ্যাঁ, আমরা যদি সিলেটের একটা ইমেজ নিয়ে কাজ করি তখন কিভাবে বুঝবো এটা কোন জোনে পড়লো? এটা আসলে আগে থেকে জানতে হবে যে ইউটিএমের জন্য ইন্টারনেটে বা একটা ডকুমেন্টেশন আছে যে কে কোন জায়গায় পড়বে। আমি যেরকম বললাম যে আমি যেহেতু কাজ করার সময় জানি যে নরসিংদীর বাম পাশে যারা হবে তারা হচ্ছে 45 ইউটিএম, না হলে দেখা মানে এরিয়া ক্যালকুলেশন লেন্থ ক্যালকুলেশন কোনো কিছু মিলবে না, মানে ভুল ভ্রান্তি। এগুলো প্রজেকশন করা হয় কি এরিয়া লেন্থ বা অন্যান্য ফিচার মেজারমেন্টে যাতে লেস ডিস্টরশন আসে। তো যেহেতু সিলেটের ডান দিকে আমি জানি ঢাকার, সো এটা জোন 46 এর মধ্যে পড়বে। ইউটিএম নর্দার্ন হেমিস্ফিয়ার জোন 6। ইউটিএম এর আমি কি বুঝাতে পারছি বিষয়টা যে এটা আসলে ভার্টিক্যাল আর হরিজন্টাল পৃথিবীর অনেকগুলো ভাগে বিভক্ত, এক একটা রিজিয়ন এক একটা জিওগ্রাফিক্যাল জোনের মধ্যে পড়ে। তো এটা আসলে ইউজারকে জানতে হবে অথবা যে জানে তার কাছ থেকে জেনে নিতে হবে, অথবা কোনো ডকুমেন্টের সহযোগিতা নিতে হবে যে আসলে এটা জিওগ্রাফিক্যালি কোন জোনের মধ্যে পড়ে। গুগল আর্থে কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে দিলে হ্যাঁ, গুগল আর্থে প্রজেক্টেড যেটা দেওয়া থাকে, হ্যাঁ গুগল আর্থে প্রজেক্টেড কোঅর্ডিনেট যেমন ইমেজ দেওয়া হয় সেটা হচ্ছে ইউটিএম এ আসে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা থাকে সেটা থাকে ল্যাগ লং, মানে হচ্ছে WGS পিওর WGS 84 এ থাকে। হ্যাঁ, তাহলে এটা গেল। আর কি আছে এখানে? এখন হচ্ছে আর অন্য কোথাও যাচ্ছি না আমরা, যেমন এখানে আমার একটু কিতাব দেখে নিই সবগুলো ঠিক আছে। মডিফাই কমান্ডস অটোমেটিক্যালি অপশন, আচ্ছা ছিল কি ওই যে বললাম আমি ফাঁকে একবার বলছি, কিন্তু এটা দেখার জন্য বুদ্ধি আছে। এই যে আমরা এখান থেকে ওই ইমেজটাকে ভিউয়ারে খুলবো, খুলে এই যে লেয়ার ইনফরমেশন এখানে থাকে, লেয়ার ইনফরমেশন দিলে ওর প্রজেকশন সিস্টেম কি, তারপর ওর প্যারামিটার কত, স্ট্যাটিস্টিক্যাল কত, মানে মোটামুটি 12 থেকে 14 16 গোষ্ঠীর হিসাব হবে সব বের হবে। তা আমরা এখানে কি করব তাহলে? এইখানে নিচের দিকে দেখেন একটা বাটন আছে, আর অন্যান্য ইনফরমেশনগুলো আমরা এরকমই রেখে দিই। ব্যাচ নামের একটা অপশন আছে, এই ব্যাচ অপশনে ঢুকবো আমরা এখন। আগের বার আমরা ডিফল্ট দিছিলাম, এবার ডিফল্ট না দিয়ে এইটা দিই। মানে পরেরটা দিই, পরেরটা অপশন দিয়ে এরপরে আরেকটা অপশন। আচ্ছা আমরা কি এটুকু পর্যন্ত আসছি? দেখেন তো সবাই, এখানে আবার নানান রকম অপশন আছে, তো আমরা সব অপশন নিয়ে কথা বলবো না। যেটা হচ্ছে এইখানে দেখে বোঝা যায় যে এই ভদ্রলোকরে যে মানে এইখানে একটা হেভিজিবি বিষয় আসে আছে, এগুলো হচ্ছে তার কমান্ড, নিজস্ব ইন্টারনাল জিনিসপত্র, যেটা দিয়ে সে আসলে আমাদের এই কাজটাকে আমরা যে রিপ্রজেক্ট করতে বলছি তার যে অরিজিনাল প্রজেকশন সিস্টেম ছিল সেখান থেকে ইউটিএম WGS 84 এর 25 জনে সে আসবে। তো আমরা ধরে নিলাম যে ও যা বলছে তা বুঝছি আমরা। হ্যাঁ ঠিক আছে, ধরে নিয়ে এখন মানে এটা না বোঝার অবশ্য খুব বেশি কারণ নাই, সে আসলে কোন জায়গা থেকে লিখছে, তারপর ভিতরে কি ইনফরমেশন সেগুলো দিচ্ছে আসলে, বা এটাকে কিভাবে ট্রিট করছে সেইটা দিচ্ছে। এরপরে যদি আমরা আরেকবার আসি তাহলে দেখা যায় যে এখানে একটা ইমেজ আছে। দেখেন তাই না, একটা ইমেজ আছে আমরা যেটা অ্যাড করলাম।
এখন যদি মনে করি যে না একটা না, এটার মতো আরো কয়েকটা ইমেজ আমরা দিব এখানে লাগাবো, কেননা আমরা তো একটা করেই আসছি। এবার যদি একটা না করে দুইটা বা তিনটা করে, তাহলে বুঝবো যে হ্যাঁ আসলে এটা হলো ব্যাচ প্রসেসিং এর জন্য কাজে লাগবে। সেইটার জন্য এইটা আমরা উইন্ডোজের অনেক সময় ফাইল খোঁজার জন্য অ্যাস্টারিক ডট দিয়ে সার্চ করি না, মনে আছে? উইন্ডোজে সিম্পল খোঁজাখুঁজি, হলুদ একটা ডগি এসে ইমেজ দাঁড়ায়, মনে হয়? কন্ট্রোল এস, কন্ট্রোল সার্চ কন্ট্রোল এস, কন্ট্রোল এস এটা তো আসে না, ডগি দিয়ে দিচ্ছে না, ওগুলো সে মেজ দাঁড়ায় পড়ে। এটা মানে হলো যে যদি পিপিটি ফাইল খুঁজতে চাই, তাহলে সামনে একটা অ্যাস্টারিক মানে স্টার্ট দিতে হয়, তারপরে ডট পিপিটি, তার মানে এটা ওয়াইল্ড কার্ড সার্চিং বলে এমনি প্রোগ্রামেটিকের ভাষা বা এমনি কম্পিউটারের ভাষায়। মানে হচ্ছে যতগুলো ফাইলের শেষে সে হচ্ছে ডট পিপিটি বা পিপিটিএক্স পাবে, এই সবগুলোকে ধরে টেনে নেয়। তো এটাও একরকম ওরকম যে আমরা এই ফোল্ডারে যতগুলো আইএমজি আছে সবগুলোকে এখানে অ্যাড করতে চাই, সেটার বুদ্ধি আমরা এখানে দেখবো কেমন করে। এখানে এখানে আইএমজি আছে, আমার মনে হয় এটা হচ্ছে আমি কি ভুল করলাম কোথাও? আচ্ছা আচ্ছা, আর একটু আগে যেতে হবে। এক মিনিট, আমি মনে কোনো স্টেপস আচ্ছা, আর একটা দেখাই দিতে হবে। আমাদের আরেকটা ফাইলের নাম আছে এখানে, এই ফাইল নাম ইন আসপেক্ট। এই ফাইলটা এখান থেকে দেখাই দিই আমরা। কই গেল, খুঁজে পাচ্ছি না। কোনটা কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে আসলে সাজানো নাই জিনিসটা মনে হয়। লেনিয়ার পাওয়া গেছে, এ তো সব দিয়ে আছে মনে হচ্ছে। ও হচ্ছে না। এল দিয়ে ইন আসপেক্ট আইএমজি পাওয়া গেছে, খুঁজে পাওয়া গেছে। আচ্ছা, এইটা দেওয়ার সময় এখানে মাল্টিপল ফাইল নামের একটা অপশন আছে। আমি ওইটা দেওয়ার কারণ হলো যে আগে তো আমরা একটা অ্যাড করে ফেলছিলাম, আরেকটা অ্যাড করার সময় সে আসলে অপশনটা দেয় যে তুমি এই জাতীয় সবগুলো করতে চাও কিনা। আমি আবার বিষয়টা একটু রিপিট করি, যেহেতু আমরা এই পর্যন্ত ঠিক ছিল ভ্যারিয়েবল, তাই না? এর পরের স্টেপসে আসলাম, নেক্সট দেওয়ার পরে তারপরে এই যে নিচের দিকে ওপেন নামের, সে একটা আইএমজি খুঁজছে, তো আরো 2-3টা বা 5টা 10টা খুলতে চাই আমরা, সেইটার জন্য এখান থেকে ওপেন। যদি এখানে কোনো জায়গায় ঝামেলা থাকে, এটা আসলে অল ফরম্যাট দেওয়া ছিল, এই জন্য @imagine দিলেই মোস্ট প্রবলি। আইএমজি কোথায় আছে এখানে? আইএমজি আমার এখানে দেয়া নাই, অল ফরম্যাট দেওয়া আছে। এই যে উফ,
এইবার আর ঝামেলা হবে না। এবার তখন আসলে সবগুলো ছিল তো এই জন্য আমি খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, এইটা সিলেক্টেড রাখার পর ফাইলের পাশে দেখেন মাল্টিপল ফাইল সিলেকশন নামের আরেকটা অপশন আছে। আমরা এই ডায়লগ বক্সে যাব। এই ডায়লগ বক্সে যাওয়ার পর এই যে এখানে একটা চেক বক্স আছে, চেক বক্সটাকে চালু করে দিব। তার মানে আমরা হ্যাঁ ইন অ্যাসপেক্ট ইন অ্যাসপেক্ট। আচ্ছা, এখানে কিন্তু ওরকম লেখা আছে। হ্যাঁ, এখন এই ঠিক এই জায়গাটাতে জাস্ট আমরা ln দিয়ে দিলাম। দিলে সে অনেকগুলো চলে আসার কথা এখানে। এটা আগে যেতে হবে আগে আমি ভুল করছি। সেটাই আমি স্টারের আগে দিয়ে ফেলছি, এটা আগে দিতে হবে। ln তাহলে ওই যে আমরা যেটা বলছিলাম যে একটা দুটো না করে খুঁজে যে ln দিয়ে যতগুলো ইমেজ শুরু হয়েছে img তার সবগুলো এখানে আসছে। এখন আমরা সবগুলোকে একসাথে চাইলে রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু আমরা সবগুলো করার দরকার না, আমি দুইটা বা তিনটা রেখে বাকিগুলো মুছে ফেলতে পারি। আমরা এখন পর্যন্ত যেটা করলাম, আগে একটা ফাইল দিয়ে মানে একটা প্রসেসিং করছিলাম। এখন রিপ্রজেক্ট নামের একটা অপশন, যেটা হচ্ছে কোন একটা প্রজেকশন থেকে অন্য একটা প্রজেকশনে যাবে, তার একটা বাংলা মেথড ঠিক করছি, আর তারপর একটা সেমি বাংলা মেথড, আর তারপর যেগুলো সেগুলো হচ্ছে অটোমেটিক ইংলিশ মেথড। এলএন মানে হচ্ছে ওই নামের আদ্যাক্ষরের মধ্যে এলএন ছিল, ওরা দিয়ে খুঁজছে সে কোনটা সার্চ করে। বিষয়টা অতি সিম্পল, কিন্তু আমরা আসলে অতদূর প্রথমে বলে নেই, এই জন্য বুঝে যায়নি। তাহলে বুঝে গেল যে আমরা কিন্তু অনেকগুলো আইএমজি ইমেজকে এখানে কতগুলা মেলাগুলা গুনলে পাওয়া যায় প্রায় 11টা, তাই না? তো এতগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, তোমার 6টা আছে, তোমার ডিপোজিট মনে হয় তো নাই বেশি, তো যাই হোক অনেকেরই এরকম আসার কথা। তো সবগুলো বাদ দিয়ে আমরা হচ্ছে সবগুলোকে রিপ্রেজেন্ট না করে আমরা হচ্ছে এইটা এরকম করে কতগুলোকে মানে শিফট ধরে এখান থেকে মুছে ফেলতে পারি। এই যে আছে, এখান থেকে দিলাম। আমরা শুরু থেকে দুইটা আর শেষ থেকে একটা, এই তিনটাকে রাখি। হ্যাঁ, সবগুলোকে রিপ্রেজেন্ট না করে জি এটা যদি হয় যে আমরা ওই যে একটা কোঅর্ডিনেট তো দিয়ে আসছিল, সবগুলোর মধ্যেই দিতে হচ্ছে, WGS25 যে অনুযায়ী দিয়ে আসলাম, মানে ইমেজ যখন ব্যাক প্রসেসিং করবো বাকিগুলো ওই টাইপেরই হয়ে যাবে, ওই জোনেরই হয়ে যাবে ইমেজটা। অফকোর্স মানে এই প্রসেসটা যে কোনো জায়গায় জন্য রাখতে হবে না। ওটা তো আসলে জানা অংশ থাকতে হবে, কেননা তোমাদের ওটা আমরা একটা ভেরিয়েবল হিসেবে দিচ্ছি, যেটা হচ্ছে ভেরিয়েবল ঠিক না, ওটা হচ্ছে ফিক্সড ইনপুট, যেটা হচ্ছে সবার জন্যই প্রযোজ্য হবে, মানে ওই পার্টিকুলার জিনিসটা। এই জন্য ওটা আসলে অন্য কোনো জনের জন্য হলে তখন আবার এরকম হতে পারে, যেমন হচ্ছে মানে এগুলোর মধ্যে আরো অনেক মানে কার্যকলাপ আছে, যেগুলো হচ্ছে যে জোন 45 হলে এটা দিবে, জোন 46 হলে এটা দিবে। মানে প্রোগ্রামে ইফ এলস যে লুপগুলো আছে, যেহেতু এটা ব্যাচ প্রসেসিং সাম স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে, সেটাও যে আমরা কমান্ড দেখতেছিলাম একটু আগে, সেইটার মতো করে ওখানে যে আবার স্ক্রিপ্টিং করা যায়, যে আমরা চাইলে যে আমাদের যেমন কি করো এক্সেল আছে না, মানে গ্রেডিং করা যায়, যেমন 100 থেকে 40 থেকে, হ্যাঁ এই 40 থেকে এর মধ্যে তাহলে এই গ্রেড
40 থেকে 42 পর্যন্ত হলে এরকম রেট বাকিটা থাকে 80 বেলের তাই না, এরকম আছে। তাহলে 80 পেলে ফেল। এবার দেখা যাক। আচ্ছা, ওই আগের মতোই অবস্থা যে আমাদের যেহেতু আসলে উইন্ডোজের অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড লাগে, এই জন্য আমরা নিচেরটা চাইলে এখন করতে পারবো না, কেননা করতে চাইলে সে আমাকে ওই রকম তালা চাবি চাবে, যেটা আমার জানা নাই এখানে। তো এটা না করে আমরা হচ্ছে মানে উপস্থিত যা আছে তাই দিয়ে করি, স্টার্ট প্রসেসিং নাও, হ্যাঁ এরকম করে দিলে তাইলে আমাদের হচ্ছে ওই তিনটা আগের যে প্রজেকশন ছিল সেই প্রজেকশনকে এই যে ওই ডায়লগ বক্সটা মানে এদের সিমেন্টের মূল বক্সটা খুললে তাহলে আমরা হচ্ছে যে ওই তিনটা দিছিলাম, যে একটা হচ্ছে ইনসয়েল ছিল, আরেকটা কি জানি নাম ছিল, আরেকটা আমরা আগের প্রজেকশন সিস্টেমটা একটু দেখে রাখলে ভালো হতো, তাহলে এখনকার সাথে একটু মিলানো হবে। ইউজ তো দেখাই যাবে, ও যে ইনফরমেশনটা আগে যদি আমরা দেখে রাখতাম, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই যে এটা কি ওই ইমেজ তো আসলে ইনফরমেশনটা এখনো দেখা যাচ্ছে, এটা আউটপুটে তো ডিফারেন্ট হয়ে গেল, এটা আউটপুট না, এটা হচ্ছে কিন্তু আউটপুট না, আউটপুটের নাম তো আমরা দিই দিছি, মানে ইনপুট ফাইলের উপরে চেঞ্জ আমি আউটপুট ফাইলের নাম ছিলাম তাই। ভাই আউটপুট ফাইলের নাম কপি করে আনলাম না আমরা। আচ্ছা, গুড কথা। তাহলে আমরা এটা খুলে দেখি, দুটো পাশাপাশি দেখি আসলে কোনো ঘটনা ঘটছে কিনা। আচ্ছা, এক্সাম্পলস এখান থেকে কাকে, একটা হচ্ছে লাইনার ছিল তাই না, তাকে নিয়ে আসি। লাইনার একটা গেল, আরেকটাতে আমরা দিলাম কোনটা, কি নাম দিছিলাম যেন, এই যে এটা, ও সবগুলোই আসছে তো, কি কথা, ঘটনা হ্যাজ বিন ঘটেড। আচ্ছা, ওই যে আমরা হচ্ছে দুটোই তো, একটা লাইনার একটা, হ্যাঁ এখন এইটার ইনফরমেশন দেখার জন্য আমরা একটা একটা করে দেখি। লাইনার রিপ্রজেক্ট যেটা হয়েছে সেইটার প্রজেকশন সিস্টেম, এই যে আমরা যেটা দিলাম এখনই যে নিচে UTM WJS84 25, আর আগে কি ছিল আমার ঠিক জানা নাই, ওইটা দেখি তাইলে। ওইটা জোন 17 ছিল, পরে আমাদের করছে, তাহলে মানে ঘটনা একদিন ঘটে এবং তাই না, তার মানে আমরা একটা প্রজেকশন সিস্টেম থেকে আরেকটা প্রজেকশন সিস্টেমে যেতে পারি, যেখানে হচ্ছে আচ্ছা আমি একটু ওই যে প্রত্যেকটির নাম সে আলাদা করে দেওয়া লাগেনি ব্যাচ প্রসেসিং, এই জন্য যে আমাদের একটা নাম ছিল লাইনার, একটা নাম ছিল ইনঅ্যাসপেক্ট, আর একটা নাম ছিল আরেকটা কি জানি, প্রত্যেকেরই শেষে সে আন্ডারস্কোর আরো হ্যাঁ প্রজেক্ট রিপ্রজেক্ট দিয়ে সে নতুন নতুন ইমেজ তৈরি করছে। সো আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে দেওয়া লাগে। সো এটা সাম সর্ট অফ অটোমেশন, যেটাকে আমরা বলি হচ্ছে মানে প্রসেসিং, ব্যাচ প্রসেসিং। তাহলে এইটার সাথে আরো জটিল, ওখানে দুইটা সুন্দর টাইটেল আছে, একটা হচ্ছে সিম্পল ব্যাচ প্রসেসিং আর একটা কমপ্লেক্স ব্যাচ প্রসেসিং। তা আমরা সিম্পল ব্যাচ প্রসেসিং থেকে জিনিসপত্রগুলো করলাম। কমপ্লেক্স ব্যাচ প্রসেসিং আরো জটিল জিনিস, ওর মধ্যে হচ্ছে আরো অনেক প্রোগ্রামিং কোড টোড এগুলো স্ক্রিপ্টিং করা যায়। কারো যদি আগ্রহ থাকে তাহলে এর মধ্যে ডুব দিয়ে মস্ত গরম করা যথেষ্ট সম্ভব। ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে একটা অংশ গেল, এখন পর্যন্ত আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে কম্পিউটারে কাজগুলোকে অটোমেটেড করে দেওয়া, কেননা প্রায় একই কাজ রিপিটেটিভলি অনেকবার করতে হয়, সেটাকে বারবার না করে একটা সিস্টেমে সাজিয়ে রেখে প্রত্যেকবার খালি হুকুম দিলে সে হয় টাইম ওয়েস্ট, না হলে অটোমেটেড কোনো ট্রিগার হবে। গেল। এরপর আমি হচ্ছে এই ব্যাচ প্রসেসিং এর সাথে আরেকটা ইন্টারেস্টিং জিনিস শেষ দিনে, এটা হচ্ছে এখানে একটা সুন্দর জিনিস আছে ভার্চুয়াল জিআইএস নাম, যেটাতে হচ্ছে 3D মডেল দেখা যায়, তারপর ইনডেন্টেশন ম্যাপ যেরকম আছে ওরকম একটা ছোট জিনিস
এটা আমরা কথা ছিল না, কিন্তু এটা আমরা করতে চাই। হ্যাঁ, একটু পরে আমরা একটু বিরতি দিয়ে 1-2 মিনিট বিরতি দিয়ে, না কয় মিনিট, কতক্ষণ বললাম আমরা? 7:30। আসলে বিরতির সময় হয়নি এখনো মনে হয়। এখন আরেকটু পড়তে হবে, এখনো হয়নি। তো যাই হোক, এখন পর্যন্ত যদি আমাদের পড়ালেখা রিলেটেড কোনো সুযোগ মানে কোশ্চেন থাকে, তাহলে আমরা সেগুলো নিয়ে আজ ডিসকাস করতে পারি। আর 5-7 মিনিট পরে আমরা যে 3D GIS এর কথা যেটা বললাম সেইটা দেখবো। ভার্চুয়াল GIS বলে এদের এখানে। মানে এগুলো এক একটা সফটওয়্যার পারফরমেন্স বা পটেনশিয়াল আসলে সীমা পরিসীমা নাই, অনেক অনেক কাজ বাজ করা যায়, যেগুলো হচ্ছে আসলে প্র্যাকটিক্যাল ফিল্ডের দরকারের উপর নির্ভর করে। এগুলো আসলে একাডেমিক পারপাস হচ্ছে গল্পের কিছু জিনিস, 33 পেলে পাস, তারপরে বাকি জিনিসপত্র আমরা কত না নদীর এপার থেকে ওপারে গাছের হিসাব করে কত দূরত্ব মাপছি ফোন দিয়ে, ত্রিকোণমিতি মনে নাই? হ্যাঁ, তারপরে প্লেন থেকে যাওয়ার সময় কি জানি একটা অ্যাঙ্গেল নাম ছিল ওইটা, উন্নতি কোণ অবনতি কোণ কি ছিল না, দুনিয়ার কত কি করছি, তাই না? তো ওগুলো আসলে কাজে লাগে, মানে এখন কাজে লাগে না, কিন্তু কারো কারো কাজে লাগে। তার মানে আমরা পেশাগত জীবনে একাডেমিক লাইফে যে পড়ালেখাগুলো করি, এগুলো আসলে খুবই অল্প অংশ কাজে লাগে, খুবই অল্প অংশ কাজে লাগে প্র্যাকটিক্যালি। মানে মানুষকে ডাইভার্সিফাই করার জন্য কে যে নাপিত হবে, আর কে যে মিস্ত্রি হবে, আর কে যে ইঞ্জিনিয়ার হবে, এটা তো আর আসলে কেউ জানে না আমাদের দেশে, বিশেষ করে। অন্য দেশে কিন্তু এগুলো আবার জানে। আমি জার্মানির কথা বলতে পারি, একজন লোক চুল কাটতে যে নাপিত, তাকে পাকা 3 বছর ট্রেনিং দিতে হয় চুল কাটার জন্য, পাকা 3 বছর। এটাকে প্রফেশনাল ট্রেনিং করে, না হলে খুর কাছে ধরতে পারবো না। আমাদের যেরকম হয় যে খুর কাছে ধরে মোটামুটি চুল কাটতে গিয়ে গাল মুখ সবই কেটে ফেলে, এরকম লোক না, মানে পেশাদার, মানে রিয়েল পেশাদার। তা আমাদের দেশে আসলে এরকম, আমি জানি না তোমাদের কারো এক্সপেরিয়েন্স আছে কিনা, সিভিল ইঞ্জিনিয়ার যারা বইতে পড়তো আমাদের ঠিক আগে, আমাদের ব্যাচও, মানে সলিড মেকানিক্স নামের একটা ভয়াবহ জিনিস আছে, ভেরি ডিফিকাল্ট, মানে লট অফ জটিল জিনিসপত্র আছে, এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের পড়তে হয়, মানে তখন পর্যন্ত পড়তে হতো, অথচ ওটা লাগতো না কিন্তু তাদের। তো এরকম মানে নানান জিনিসপত্র আমাদের দেশের, মানে যেগুলো দরকার সেগুলো তো পরেই, দরকার ছাড়া অনেক জিনিসপত্র করতে হয়। তো আমাদের আসলে মস্তকের ক্যাপাসিটি বেশির জন্য আমরা এখনো টিকে আছি, না হলে অনেক দিন হয়তো হ্যাং করে যেত মস্তক। তাহলে আমরা হচ্ছে এখন যদি আর কোনো প্রাসঙ্গিক কথা বা অপ্রাসঙ্গিক সেমি প্রাসঙ্গিক কথাবার্তা না থাকে, তাহলে আমরা অন্য পড়ালেখায় যেতে পারি। ঠিক আছে। আচ্ছা, ভাইয়ার কথা ছিল মডেল ওটা বাসায় যাওয়ার পর দেখি কাজ করে না। অনেক সময় হয়, ওস্তাদ থাকলে হওয়ার কাজ করে, ওস্তাদ না থাকলে আমাদের কাছে সেম ডুপ্লিকেট কিছু একটা এরকম মেশিন দেখাচ্ছে। আমি বেশ কয়েকবার ট্রাই ডাক্তার দেখলে রোগী এমনি ভালো হয়েছে, এটা না হলে হবে কেমন করে? এটা মানে আছে সব ঘটনা, তবে আমি কিছু করি নাই, যা করার তুমি করছো। এটা আসলে অনেক সময় মানে কি কারণে কোশ্চেন করে ফেললা, যাই হোক, ওই পর্যন্ত উত্তর ওই পর্যন্তই থাকে। হ্যাঁ, না এখন দেখে যাবে না তো, সুযোগ ছিল, সুযোগ শেষ, এখন প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কোনো কথা বলে কি? আচ্ছা, দেখুন কি সমস্যা। কেন ওটা আসলে তেমন কিছুই হওয়ার কথা না, কেননা ভ্যারিয়েবলের ইনপুটগুলো সবচেয়ে সোজা জিনিস হলো, মানে ট্রাবল শুটিংয়ের চেয়ে নতুন করে কাজ করা মানে সুবিধাজনক। হ্যাঁ, যেটা আমি সবসময় বলি, মানে কোনো জায়গায় হারাই গেলে এটা খোঁজাচ্ছে, নতুন করে কোনো কিছু করা অনেক ভালো। বিশেষ করে আমাদের এই যে চোরাই সফটওয়্যার যেগুলো, এটা আসলে পয়সা দিয়ে কিনে, এটার দাম 30 লাখ টাকা থেকে মোটামুটি ফুল প্যাকেজ নিতে গেলে 1 কোটি টাকার কাছাকাছি। এই জিনিস যদি আমরা এমনি এমনি ইউজ করি, তো মাঝে মাঝে কিছু তো যন্ত্রণা সহ্য করতেই হবে, তাই না? এটা আসলে মানে আশা করা ভুল যে এটা সবসময় সমান কাজ করবে। তো এই জন্য আমরা হচ্ছে কি জন্য বলতেছিলাম, আমরা মডেল কাজ করবো। যাই হোক, স্টেজ মনে হয় পছন্দ হয়নি, মডেলের এই জন্য কাজ করবো। নতুন করে বানাই। হ্যাঁ। আমি বুঝতে পারছি। অথবা কস্টিং এর কোনো সমস্যা ছিল, হয় বেশি হয়েছে নাহলে কম হয়েছে। আচ্ছা, যাই হোক, এবার তাহলে আমরা এই জিনিস, এই কি মুশকিল, কেউ তো কথা শোনে না। না, এই জিনিসটা হচ্ছে কি যে রিমোট সেন্সিং এর জিনিসটা একটা জিনিস, আমি জানি না আপনারা হয়তো আস্তে আস্তে ফিল করবেন, যে বিষয়টা হচ্ছে অনেক বড় রিজিয়নে একসাথে কাজ করা যায়, এটাই হলো সবচেয়ে বড় সুবিধা। আর হলো বড় সুবিধা মানে হচ্ছে যে সিনে যাওয়া লাগে না, মানে কেউ একজন হয়তো স্যাটেলাইট দিতে, এখন নতুন এক ধরনের
ডাটা বের হয়েছে, টেরাসা নামে একটা কোম্পানি আছে ফ্রান্সের। ওরা হচ্ছে আমরা যেমন এখন কাঁধে করে যন্ত্রপাতি নিয়ে ব্যায়ামের জন্য ডাটা সংগ্রহ করি, এটা করতে হবে না। ওরা হচ্ছে একটা স্পেশাল স্যাটেলাইট আছে রাডার সেন্সরওয়ালা, যেখান থেকে ডাটা নিয়ে এসে মানে ভালো রেজলিউশনের ডাটা সারা পৃথিবীর মানে আর সে বান্দরবনই হোক আর খাগড়াছড়ি হোক আর ভুরুঙ্গামারি ওই যে 200 মিটারের মধ্যে কিন্তু যাইতে হবে না, এমনি মিডিয়া দূরে থাকে। যন্ত্রপাতি নিয়ে গেলে তো খবরই আছে, গুলি করে ফালাই দিবে। মানে টোটাল স্টেশন থেকে নিয়ে যাও মনে করবে হ্যাঁ, তাই না? সত্যি কথা কিন্তু ভেরি ডেঞ্জারাস। কেউ যদি ওই এলাকায় যায়, আমাদের হচ্ছে সীমান্ত এলাকায় অনেকগুলো প্রজেক্ট ছিল, ওদেরকে আগে বলি বাবা সব পরিস্থিতি দেখে জীবনটা অনেক বড়, তোমার ওই কাজ করার জন্য তুমি জীবন খাওয়ানোর কোনো দরকার নেই, লাঠি সোটা বা এই জাতীয় কোনো কিছু নেই, সীমানার আশপাশে যাবা না। এটা খুবই ডেঞ্জারাস। তো মোট কথা হলো কি, এই যে এরকম ডেঞ্জারাস পরিস্থিতি থেকে এখন অবশ্যই এটা আরো অ্যাডভান্টেজ আসছে। স্যাটেলাইট বা এয়ারবোর্ন সেন্সর যদি হয়, বিশেষ করে স্যাটেলাইট হলে কে কোথায় লঞ্চ করে স্যাটেলাইট নিয়ে কার নজরদারি কোথায় করতেছে কোনো সমস্যা নাই, মানে কিন্তু দেখতে পেলেই সমস্যা। কেউ যদি ফিজিক্যালি ঢুকতে যায়, কোনো একটা এয়ারপ্লেন ছেড়ে দেয়, কারো মানে জিওগ্রাফিক্যাল টেরিটরিকে যদি ট্রেসপাস করে, তাহলে কিন্তু সিরিয়াস অফেন্স হবে, গুলি করে পাইলট শুধু মারে ফেলবে, প্লেন তো নেবে, পাইলট শুধু মারে ফেলবে। তো এইটার থেকে বুদ্ধি হচ্ছে কি, উপরে যার যার সেন্সরগুলো তার তার জায়গায় আছে, কিন্তু সেখান থেকে ডাটাগুলো যার যার মানে গ্রাউন্ড স্টেশন বলে এগুলোকে বা কন্ট্রোল স্টেশন বলে সেখানে চলে যায়। সেখান থেকে নিলে কিন্তু কোনো সমস্যা নাই। এবং ওই জায়গা থেকে এখন যেমন আগে ডিজিটাল এলিভেশন মডেল বা সারফেস মডেল যেগুলো, এগুলো ছিল অনেক ডিপেন্ডেন্সি ছিল, যেগুলো এখন কিন্তু এই কমার্শিয়াল বেসে বিক্রি হওয়া শুরু হয়েছে, যেগুলো হচ্ছে মানে বাংলাদেশ যে কোনো ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্যই লাগে। আর এটার আরেকটা সুবিধাজনক আসছে, যেমন হচ্ছে ইউএভি বলে, যেগুলো অনেকগুলো আছে রাতের অন্ধকারে চলতে পারে। তারপর অনেকগুলো আছে কোনো শব্দ টব্দ নয়, ক্যামেরার ছবি নয়, মানে ফ্ল্যাশ করানোর দরকার নেই, ইনফ্রারেড ক্যামেরা আছে, ওগুলো যে কোনো এক জায়গার উপর দিয়ে ঘুরে আসে একেবারে সব। আগে যখন গাল কর, তখন আমি জানি না তোমাদের কারো মনে আছে কিনা বা আপনাদের কারো মনে আছে কিনা, যে অনেক বড় একটা প্লেন, প্লেনের উপরে এইরকম একটা চাকতি, ওইটা বলতো গোয়েন্দা প্লেন, এটা বলে বাগদাদের উপর দিয়ে উড়ে গেলে ওর সব হিস্ট্রিগুলি সব রেকর্ড করে নিয়ে আসে। তো তখন তো আর বুঝতাম না, এটা এখন বুঝি যে না, ওটা আসলে মানে এমন কিছু সেন্সর গুলো ছিল যেগুলো আসলে ছবি তোলা থেকে শুরু করে সবগুলো আলাদা আলাদা, কোনোটা থার্মাল সেন্সর থাকে, কোনোটা হচ্ছে নাইট ভিশন থাকে, কোনোটা অন্যরকম থাকে, এরকম সব সেন্সর দিয়ে সব ইনফরমেশন গুলো নিয়ে এসে ডেস্কে বসে অ্যানালাইসিস করা সম্ভব যে কোথায় কি আছে। তো যেটা বলতেছিলাম যে স্যাটেলাইট মানে এই জাতীয় যে রিমোট সেন্সিং এর স্পেশালাইজড, এটা আসলে খুবই মানে মানে ভালো লাগা হবে যদি আসলে পেশাদারিত্ব এটার মধ্যে লাগে বা পেশাদারিত্ব যদি এটার মধ্যে থেকে আসে। বাংলাদেশের সুযোগ কাজ করার সুযোগ খুব কম, মানে আমাদের স্পার্স যারা আছেন ওরা মোস্টলি হচ্ছে ধান পাট গম এগুলো নিয়ে চাষবাস করে, মানে কোন বছর কত শস্য হলে এটা সরকারি হিসাব দেয়, অথবা কোথায় কখন নষ্ট হলো এইটা করে। আর বাকি জিনিসপত্রগুলো যে অন্যান্য দেশের যেমন মানে এক এক দেশের নিজস্ব প্ল্যাটফর্ম থাকে, নিজস্ব যেমন ইন্ডিয়া তাদের নিজস্ব সেন্সর আছে, নিজের জিনিসপত্র যেমন কখন সিভিল হবে বা হচ্ছে বা পোস্ট মর্টেম মানে পোস্ট ডিজাস্টার ইভ্যালুয়েশনের জন্য কখন কি লাগবে, এগুলো সব মানে মানে নিজেদের সেন্সর থাকে, আসলে অনেক সুবিধা থাকে, এবং তখন আসলে এগুলো নিয়ে কাজ করার পরিধি বা স্কোপ পটেনশিয়াল অনেক বেড়ে যায়। এই জন্য খুব মজার একটা গল্প আছে, আমাদের সেই স্বাধীনতার পর থেকে ওই ডিউ রেসপেক্ট অল লিডার্স, যে সব নেতা নেত্রীরাই চাইতো যে আমাদেরও একটা স্পেসের জায়গা থাকবে। তো স্বাধীনতার পর পরে শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাশিয়া ভিজিটে গেছে, তো ওরা তখন তো মানে 69 মনে হয় স্পুটনিক 1 কবে গেছে আমার ঠিক মনে নাই, মোস্ট প্রবাবলি 60 থেকে 70 এর মধ্যে কখনো সময় মানে ফার্স্ট স্যাটেলাইট গেছে। তো যাওয়ার পরে শেখ মুজিবের সাথে কথাবার্তা হচ্ছিল যে বঙ্গবন্ধু কি বলে ওনাকে মানে বলছে যে মুজিব সাহেব আমরা তো চাঁদ কি বলে কক্ষপথে তো পাঠাইছি, মানে চাঁদে আরো নতুন নতুন পাঠানোর চিন্তা করতেছি। তুমি জিজ্ঞেস করছো তোমার প্রদেশ কি নতুন দেশ, তো তুমি কি চিন্তা ভাবনা করো? ওকে, ও আমার গল্প শেষ। কামিং গরম গরম খাবেন? হ্যাঁ ভাই, আমার তাহলে আবার অন্য কথা বলবো না, আসতেছি জাস্ট আচ্ছা। তারপরে মুজিব সাহেব তোমার খবর কি, তুমি কি পরিকল্পনা করছো? বলছে আমরা সূর্যে পাঠাবো। সূর্যের কাছে গেলে তো সব ভুলে যাবে, বলছে না রাত্রেবেলা পাঠাবো। এই হচ্ছে আমাদের ফরেন পলিসি, ডিউ টু হচ্ছে স্পেস অর্গানাইজেশন অ্যাডমিনিস্ট্রেশন এন্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এটা হলো না হাসির কথা, হাসির কথা অবশ্যই, কিন্তু বিষয়টা হলো উই হ্যাভ মানে কতগুলো পাস করছি 40 ইয়ার্স, আমার বয়স হবে হয়তো এর প্লাস মাইনাস মাইনাস হবে না, মানে প্লাস কিছু হতে পারে 2-4 বছর।
এবং আমি তো শুরু থেকেই শুনে আছি বাংলাদেশ ক্রলিং ক্রলিং ক্রলিং, এতদিন লাগে মানে একটা দেশের একটা জাতির ক্রলিং থেকে উঠতে। এটা খুবই দুঃখজনক বিষয়। এটা হলো একটা সেক্টরের পলিসি, মোস্ট অফ দ্য সেক্টর একই রকম, তাই না? তো যাই হোক, আমাদের খাবার বড় বড় মাসে চলেন আমরা যাই 3D GIS টা আমরা এসে দেখবো। হ্যাঁ, যাই হোক চলে আসেন। ও আচ্ছা, সিনেমাটা বন্ধ করতে হবে। এটা হলো পজ, রিজিউম। হ্যাঁ, ইউজার গাইড, এখানে একটা অপশন আছে যে ভার্চুয়াল জিআইএস নাম। হ্যাঁ, এইটাতে আমরা খুলি। এটার ওই টিউটোরিয়াল ডকুমেন্টগুলো খুব সুন্দর, যদিও আগের ভার্সনের জিনিসপত্র দিয়ে করা, কিন্তু একটু মানে মেহনত করলে এটা আসলে মানে লাইনে আসা যায়, অ্যালাইনমেন্ট ঠিক মতো রাখা যায়। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কি করব তাহলে? পুস্তকটা খুলছে মোস্ট প্রবাবলি, না এখনো খুলিনি। মানে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে একটা 3D লেয়ার থাকবে, 3D লেয়ারের উপরে একটা ব্লেন থাকবে, মানে ব্লেন দিয়ে আমরা হচ্ছে ইনামেশন ম্যাপিং কিভাবে করা হয় সেইটা কিভাবে আসে এখানে। মানে আমরা তো এতদিন পর্যন্ত 2D এর মধ্যে ছিলাম, তার একটা বাড়া একটু। হ্যাঁ, 4D পর্যন্ত যা দেখি, তো এখন 3D পর্যন্ত আমরা যাই। 3D মানে আমরা জানি কি, লেন্থ ব্রেডথ দুইটা, আর একটা হচ্ছে উপরে দুইটা। আচ্ছা, এর মধ্যে থেকে সবগুলো পড়বো না, আমরা সবসময় সিলেক্টিভ পড়ালেখা করি। আমরা এখানে ওয়াটার নামের একটা আছে, কোথায় জানি, কয় নম্বর? 141। তাহলে এটা মোট কথা আমরা কি করব, একটা হচ্ছে ওয়াটার লেয়ার তৈরি করব, একটা ফ্ল্যাট প্লেন জেনারেট করব যেটা দিয়ে আসলে ইনান্ডেট হবে, এবং ওটা আমরা দেখতে হয় কিভাবে সেটা দেখবো। হ্যাঁ, যেমন প্রথমেই আমাদের যে খোলা আছে এটা যদি এরকম থাকে তাহলে ঠিক আছে, আর যদি ব্ল্যাক থাকে তাহলে ওইটা কেটে দিয়ে, ব্ল্যাক যদি থাকে তাহলে ওইটার কোনার দিকে একটা আছে, মানে আমরা হচ্ছে এতক্ষণ 2D ভিউ নিয়ে কাজ করছি, এবার হচ্ছে আমরা 3D ভিউ নিয়ে কাজ করবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সেইটা করার জন্য কি করব, আমরা এখানে ওপেনে যাব, ওপেন থেকে নিউ, তারপরে এখানে 3D। আমি কি ভুল করছি? আচ্ছা, একটা ভিউ খুলে নিই না ভাই। আচ্ছা, এইখান থেকে একটা 3D ভিউ। হ্যাঁ, এরকম ওই যে আগে ছিল 2D ভিউ, কিন্তু এবার হচ্ছে 3D ভিউ। হ্যাঁ, ঠিক আছে, এটুকু পর্যন্ত একসাথে আছি আমরা। সবাই একসাথে আসলে পথ চলা শুরু করবো। আচ্ছা, আপনাদের সবার যে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এটাতে লেখা আছে, যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে, আর যদি ঠিক না থাকে দয়া করে একটু ঠিক করে দিন, যাতে ভবিষ্যতে যোগাযোগ থাকে। আমি নির্বাচনে কারো যে ভবিষ্যতে ভোট চাইবো, there is no সম্ভাবনা এখন পর্যন্ত নাই। তো যাই হোক, মানে আমি দেখতেছিলাম যে অনেক মানুষের সাথে পড়ালেখা হয়েছে, মানে আবার ছোট মানুষ থেকে, আমার মনে হচ্ছিল যে সব ভাই বোনদের সাথে যদি যোগাযোগ থাকবে তাহলে আমার একটা অনেক বড় মানে কমিউনিটি বা যাই হোক একটা কানেকশন থাকে, যাদের সাথে আমি যে কোনো সময় হাই হ্যালো বলতে 10 দিন থাকা, 5 দিন থাকা, এরকম মেলা জায়গায় প্রশিক্ষণ। তা আমি চিন্তা করছি এখন থেকে মানে সব বাইরের বন্ধুদের যারা আমার সাথে পড়ালেখা করবে তাদের সবার অ্যাটলিস্ট ইমেইল অ্যাড্রেস আর ফোন নম্বর যাতে আমি রাখতে পারি। তো আমরা হচ্ছে 3D ভিউ নিয়ে কাজ করতেছিলাম, এখন 3D ভিউটা খুলে ফেললাম, তাই না? তাহলে কি ভাই, দস্তখত, এই দস্তখতের জিনিসপত্র তো দেয়নি আজকে মনে হচ্ছে। সবাই পেন ফেললে মুশকিল আছে। সেখানে কালেকশন করবো নাকি নতুন করে লিখবো? নিচে কেটে দেয়, আমি যাতে বুঝতে পারি ভাই তাহলে। আচ্ছা, তাহলে আমরা 3D GIS করার জন্য আমরা বললাম যে আমাদের নিয়ত হলো কি,
একটা হচ্ছে ডিজিটাল এলিভেশন মডেল, যেটাকে হচ্ছে আমরা উপর থেকে দেখলে 3D দেখতে পাবো, এবং তার সাথে একটা ভার্টিক্যাল। যেমন যদি এখানে এরকম একটা জিনিস থাকে, আমরা একটা বোর্ড ইউজ করি, এরকম যদি কোনো একটা প্রোফাইল হয় এরকম, আর এরকম যদি একটা ভার্টিক্যাল মানে একটা হরিজন্টাল প্লেন যদি এই দিক দিয়ে আমরা আঁকি, তাহলে দেখা যাবে কি যে এইটুকু পর্যন্ত ইনান্ডেটেড হয়ে গেছে, এখানে এইটুকু পর্যন্ত ইনান্ডেটেড হয়ে গেছে, এরকম হবে না? আমরা কি বুঝতে ঝালেমা হলো? মানে এটা বাদ দেন, এইটা এরকম মনে করেন প্রোফাইল, মানে এই যে এদিক থেকে দেখতে ওটা কি এক্সোনোমেট্রিক ভিউ, এক্সোমেট্রিক কি জানি ছিল না আমাদেরকে? গ্রাফিক্স পড়ায় এখন? পড়ায় গ্রাফিক্স ফর দ্য প্ল্যানার্স, কি জানি কোর্সের নাম ছিল বেসিক ডিজাইন। আচ্ছা, ওই সময় মানে সোজাসুজি এরকম করে দেখলে যে একদিক থেকে দেখা যায় যেটা এলিভেশন, সেরকম দেখলে যদি এটা পর্বত হয় তাহলে এরকম মনে হবে, তাই না? আর এর মধ্যে যে খাস, এখন যদি একটা একদমই ট্রান্সপারেন্ট না, ওপেক অস্বচ্ছ একটা জিনিস আস্তে আস্তে উঠাইতে থাকি, তাহলে কি উপর থেকে দেখলে যত উপরে উঠবে ততটা ভরাট মনে হবে না? তাহলে এইখানে ওই কাজটাই করবো আমরা, যে একটা লেয়ার দিক দিয়ে যাবে ডিজিটাল এলিভেশন মডেলের উপর দিয়ে, যেটা দিয়ে আমরা এনামেশনটাকে বাড়ানো কমানো করতে পারবো, এবং ওখান থেকে সিনেমা তৈরি করা যায়। অবশ্যই সিনেমা তৈরি আমরা করবো না, আমরা শুধু সম্ভাব্যতা দেখবো। হ্যাঁ, তাহলে এখন যেটা করব আমরা 3D ভিউ খুললাম, এবার হচ্ছে আমাদের 2D এটার জন্য স্পেশাল রকমের ডাটা আছে আমাদের, সেইটা কেমন? এখান থেকে ওপেনে যাব, ওপেনে গিয়ে দেখেন একদম সবার উপরে ডিম্ব আছে DEM, এটা হলো ডিজিটাল এলিভেশন মডেল। তাহলে এইখানে আমরা খুলবো, কিতাব অনুসারে এখানে যে বলেছে তারা হচ্ছে এলডোডেম, মোস্ট প্রবাবলি কোন শহরের নাম আমি জানি না, এটা হচ্ছে এক্সাম্পল এলডোডেম, এটা ঠিক আছে। এলডোডেম, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আর কিছু করার দরকার নাই, সিলেক্ট করার পর ওকে করব। তাহলে এরকম একটা জিনিস আছে, সবুজ গালিচা। আমি জানি না আপনাদের কারো কোনো অন্যরকম রঙ আসতে পারে, তাই না? হয়েছে এরকম আসেনি? এলডোডেম, ডাবল ক্লিক করো তাহলে সমস্যা না, অর্ধেক না পুরোটাই আসলে এইটুকুই। ও আচ্ছা, একটু ইয়ে হয়ে গেছে, এখানে রাইট মাউস ক্লিক করে জুম ইন করতে তাহলে তাহলে এইটুকু হবে। আচ্ছা, এইখানে নেভিগেশন কন্ট্রোলটা একটু ডিফিকাল্ট, হ্যাঁ একটু ডিফিকাল্ট, তো আমি ডিফিকাল্টিদের উত্তর এখনো পাই না, তো যাই হোক নেভিগেশন আস্তে আস্তে আমরা নড়াচড়া করতেই শিখে ফেলবো। এটা দেখে মনে হচ্ছে না যে দেয়ার আর সাম পর্বতস, দেয়ার আর সাম পাহাড়স, তাই না? তারপরে দেয়ার আর সাম নিচু জায়গা। তো এখন মানে ডেমটা অ্যাড করা হলো, এখন এর সাথে আরো একটা অ্যাসোসিয়েটেড লাগবে, সেটা হচ্ছে একটা রাস্টার ফাইল লাগবে। হ্যাঁ, এই রাস্টার ফাইলটা আমরা এখান থেকে ওপেন, এখান থেকে রাস্টার লেয়ার। হ্যাঁ, এবার একই রকম এটিএম মানে এলডো এটিএম, মোস্ট প্রবাবলি এলডো এটিএম এরকম একটা জিনিস আছে। হ্যাঁ, সেইটাকে নিয়ে আসবো। এখানে কতগুলো মেসেজ আসবে, পিরামিড তৈরি করা, এটা আসলে পিরামিড তো আমরা সবাই জানি, তাই না? প্যাথাগোরাস কি বলে, পিথাগোরাস ফ্যারাওদের আমাদের জিওমেট্রিক্যাল শেপ ছিল, তো দারুণ ফর্মুলা ছিল, মানে ওর সারফেস এরিয়া বের করা, ভলিউম বের করা, তাই না? তাহলে পিরামিড হচ্ছে বিষয়টা হচ্ছে, এই পিরামিড ওরকম না, এটা হচ্ছে এরকম যে পিক্সেল গুলো তো স্যাটেলাইটে যেরকম থাকে, এটা তো আসলে পিক্সেলে ভাগ করা থাকে। যদি 5 মিটার পিক্সেল হয়, 10 মিটার পিক্সেল হয়, আরো ছোট হয়, তাহলে বিলিয়নস অফ পিক্সেল থাকতে পারে। যদি গুছিয়ে না রাখা হয়, তাহলে ওয়াইড্রোবের যেরকম অবস্থা হয়, গুছিয়ে না রাখলে সেরকম হবে। তো গুছিয়ে রাখার জন্য কি করে, সে হচ্ছে পুরো জায়গাটা মনে করলাম এত বড় 2 মিলিয়ন বা 10 মিলিয়ন পিক্সেল আছে, সে এক একটা ক্লাস্টার তৈরি করে, যে একদম বেজে সবগুলো ইনফরমেশন থাকে। তারপর এদের মধ্যে থেকে দেখে যে কারে কোনটা আওয়ামী লীগ, কোনটা বিএনপি, কোনটা জামাত, কোনটা জাতীয় পার্টি, এই সবগুলোর গ্রুপ ভাগ করে এক রকম। হ্যাঁ, ঠিক আছে, হলো। এরপরে আরেক লেয়ার, এবার দেখা যায় কারা হচ্ছে গ্রাজুয়েট, কারা মাস্টার্স, কারা কৃষক, এরকম একটা, এরকম নানান ক্লাস করে এক একটা করে ক্যাটাগরি করে যাতে মানে ইউজার তো
সব ইনফরমেশন একসাথে চায় না, চায় কোনো একটা পার্টিকুলার ইনফরমেশন একসাথে চায়। তো এই জন্য আসলে ডাটাবেসের কনসেপ্ট যে এটাকে সাজায় রাখতে হবে। তো এই ইমেজের ক্ষেত্রে পিরামিড তৈরি হচ্ছে এই জিনিস যে একদম মানে এটা হলো ইন্টারনাল ডাটাবেসের কাজ, শুধু বোঝার জন্য যে এটা আসলে ডাটাবেসকে ইন্ডেক্সিং করার জন্য তাদের স্টোরেজ এবং রিট্রিভাল ফাংশনকে ত্বরান্বিত করার জন্য এই পিরামিডটা করা হয়। তো আমরা এদের এই মেসেজে কান দিব না, কন্টিনিউ করব, ঠিক আছে? তাহলে এবার কিঞ্চিত সুন্দর একটা জিনিস দেখে গেল, তাই না? একটা হচ্ছে স্যাটেলাইট ইমেজ আর আরেকটা হচ্ছে ডিজিটাল ইমিটেশন মডেল ছিল। ঠিক আছে, এরপরে বন্যা আসবে, প্লাবন, এটুকু পর্যন্ত ঠিক। ঠিক আছে, বিষয়টা বেশি সহজ না, আমার মনে হয় 8:30টার মধ্যেই আল্লাহ হাফেজ বলতে পারবো। তো যাই হোক, এটুকু গেল। এরপরে আমরা কি করব, এবার আচ্ছা এইখানে এটা তো হলো, এটা তো দেখতে এরকমই লাগতেছে। এখন ইউজারের কিছু কন্ট্রোল থাকা দরকার, যে কন্ট্রোলগুলো এক্সাজারেশন মানে আমরা বুঝি না যে কোনো কিছু বাড়ায় বলা, হ্যাঁ বাড়ায় বলা মেলা বিপদ আছে এটা অবশ্যই। এটা আমরা না বলি, আসলে অনেক গল্প দেখছি, আর গল্প না বলি। হ্যাঁ, তো এক্সাজারেশন হলো যে এটা অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 5 মিটার, আর একটা পাশের ভ্যালু হচ্ছে 7 মিটার, তারপরে বেশি হলো 20 মিটার। তো এটা অ্যাকচুয়ালি দেখতে যেরকম হয়, এটা যদি আমি 2 গুণ করে বাড়াই দিই তাহলে কি হয়, 5 দুগুণে 10, 7 দুগুণে 14। আগে ডিফারেন্স ছিল 5 আর 7 ডিফারেন্স ছিল 2, এখন 10 আর 14 ডিফারেন্স হলো 4। তার মানে রিলেটিভ পজিশন ভ্যালুগুলো চেঞ্জ হয়। এটা হলো এক্সাজারেশন। 3D তে এটা খুব ব্যবহার হয়, বুঝে গেছেন? এক্সট্রা পেজগুলো আমি ঢাকায় নামাইছিলাম, তারপরে দেখি খুবই কম, বোঝাই যায় না, মনে হয় যে পানি দিতেছি। ঢাকা তো এমনি ফ্ল্যাট, মানে ফ্ল্যাট মানে কি, এটা আসলে এলিভেশন ডিফারেন্স হয়তো খুব বেশি না, কয়েক মিটার হবে, মানে এক পাশ থেকে আরেক পাশে। সো এগুলো এক্সাজারেট না করলে বুঝতে পারবে না যে আসলে কোন জায়গায় কেমন পড়ে গেছে। আচ্ছা, তো আমরা এই সিনটাকে একটুখানি পরিবর্তন করব। সেটার জন্য কি লাগবে, কিতাবে কি বলে, এখানে প্রথমে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিজে যাব। সেইটা কোথায় পাবো আমরা, এইখানে, এই যে এখানে বললাম যে কতগুলা অ্যাপ্লিকেশন আসে যে আমরা সিন অ্যাড করার সময় নতুন, আগে কিন্তু ছিল না এবার, হ্যাঁ এটা হ্যাজ বিন হাজির এবার, এই যে যেগুলো এই নিয়ে আসার ফলে এখানে একটা জায়গা আছে সিন প্রপার্টিজ, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে কিছু প্যারামিটার আমরা চেঞ্জ করব। হ্যাঁ, চেঞ্জ করলে তাহলে যাতে এদের লুকটা একটু ভিন্ন রকম হয়, যেমন ডিজিটাল এলিভেশন এটা যা আছে থাক, ফগ যা আছে থাক, এইটা ব্যাকগ্রাউন্ডের কালারটা ফেড কালার দিই, আর মোশনটাকে দিব হচ্ছে 80, যাতে তাড়াতাড়ি এদিক সেদিক ঘুরতে পারি আমরা। মোস্ট প্রবলি তাই আছে, আর কিছু চেঞ্জ করব কিনা, ব্যাকগ্রাউন্ড ফেড। আর আরেকটা জিনিস আছে এক্সাজারেশন, যেটা হচ্ছে ডিজিটাল এলিভেশনের মাধ্যমে 1 আছে, মানে ট্রু স্কেলে যতটুকু ডিসটেন্স সেটাই আছে, এটাকে আমরা 2 করে দিব। হ্যাঁ, এখন একটুখানি ভালো হয়েছে না আগের থেকে, মানে আগের থেকে ডিফারেন্সগুলো একটুখানি ভালো হয়েছে, তাই না? আগে তো একটুখানি মনে হলো পরপর লাগতেছিল, অনেক দূরে আছে, এখন একটু কাছে আসছে, পিছন দিকে একটু আলো লাইট টাইট পড়ছে, তাই না? তাহলে আমরা কি করলাম, সিনটাকে একটু ভালো মতো, এটা কিন্তু 3D, তাই না? আমরা তো সবাই বিশ্বাস করতেছি, তাই না? আচ্ছা, তাহলে একটা জিনিস গেল, আমরা হচ্ছে এই যে এখানে দেখেন আগে ছিল 2D লেয়ার, এবার হচ্ছে আমাদের 3D লেয়ার। এখানে একটা জিনিস ডেম আছে, আর একটা জিনিস আছে কি, আরেকটা হচ্ছে স্যাটেলাইট ইমেজ, দুটো মিলে এরকম অবস্থা হয়েছে, তাই না? এখন আমরা এই পর্যন্ত কনফিডেন্ট, তাই না, যে একটা ডেমের লেয়ার, একটা স্যাটেলাইট ইমেজ লেয়ার, একটার উপরে ড্র্যাপিং হবে এটা, বা একটার উপর লেগে দেওয়া। যেমন হচ্ছে নর্মাল ইমেজ তো একদম শর্টান থাকে, উঁচা নিচে থাকে না, কিন্তু ড্র্যাপিং করলে সে হচ্ছে নিজের এলিভেশনের সাথে মিল রেখে মানে ফিট করে আসে। তাহলে এরপরে আরো কিছু কাজ করব আমরা, যেটা হচ্ছে আচ্ছা, এরপর একটা জলের লেয়ার তৈরি করতে হবে। হ্যাঁ, জল কিন্তু এখন পর্যন্ত নাই। হ্যাঁ, জলের লেয়ার তৈরি করবো কেমন করে, আমরা যাব হচ্ছে ওপেন, তারপরে হচ্ছে নিউ, এখান থেকে 3D শোয়ার 2 নম্বর, এখানে ওয়াটার নামে একটা লেয়ার আছে। হ্যাঁ, এটা হচ্ছে নতুন ধরনের লেয়ার, যেটাকে ক্লিক করলে সে কোনো এক জায়গায় আমাদেরকে সেভ করতে বলবে। আমার এখানে এক জায়গায় করতে চাই, ও রেজাল্টের মধ্যেই আছে, ও অলরেডি ওয়াটার এফএলডি আছে।
এখানে দেখেন আরেকটা নতুন লেয়ার আসছে, তাই না? এই লেয়ারের সাথে সাথে উপরের দিকে সিনের পাশে আরেকটা আসছে ওয়াটার, তাই না? তাহলে আমরা হচ্ছে ওয়াটারটা অ্যাড করে সবাইকে অ্যাড করতে পারছি। ওপেন থেকে নিচ যাব 3D অপশন যেটা, সেখান থেকে ওয়াটার খুলব। হ্যাঁ, আমাদের সবার জল আসছে, হয়েছে সবার, হয়েছে আমাদের। কেন এটা দিয়ে বন্যা আমরা আনবো। আমরা একসাথে থাকলে পরে যাবো, এখন আমরা কারো সমস্যা থাকলে আমরা সেখানে আসতে পারি। FLU ওয়াটার লেয়ারটাকে বলে, আপনি আরেকটা ইমেজ অ্যাড করে নিতে পারেন, ওপেন মাস্টার লেয়ার, তারপরে আমরা আচ্ছা তাহলে আমরা ধরে নিলাম যে আমরা পারছি। এবার হচ্ছে এটাতে যাব। হ্যাঁ, এবার বন্যা এসে যাবে, কিন্তু এই যে ওয়াটার লেয়ারের প্রথম যেটা সেইটাতে ক্লিক করব। দেখেন বুঝে গেছে, ইন্টার সিনের মধ্যে একটা পার্টিকুলার জায়গায়, বিশ্বাসই হচ্ছে না, না অনেক জায়গায় বন্যা হয়ে গেছে, বিকজ যে জায়গাগুলো প্লাবিত হয়েছে ড্যামের ভ্যালুগুলো সেখানে ছোট ছিল। এই জায়গাগুলো একটা সার্টেন মানে ওয়াটার লেভেল পর্যন্ত উঠলে এই জায়গাগুলো ইমার্জেন্সি হয়ে যাবে। বুঝছে? এবার আমরা পানি কমাবো বাড়াবো। সেটা কেমন করে? এই যে এখানে ওয়াটার এলিভেশন নামের একটা অপশন আছে, সেইটাতে দিলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। ঠিক আছে, আমরা এরকম করতে পারছি সবাই, পানি আসছে, বন্যা হয়েছে। তাহলে এবার বন্যাটাকে আমরা যদি চাই কমাতেও পারবো বাড়াতেও পারবো। তার আগে অ্যাপ্লাই, অটো অ্যাপ্লাই দিয়ে দেখেন এটা কমানো বাড়লে বিষয়টা কিন্তু বড়ই মচৎকার। মানে ইশারায় বন্যা হচ্ছে, আবার বন্যা চলে যাচ্ছে। হ্যাঁ, এটা ভিডিও রেকর্ডিং করে দিলে বাংলাদেশ বা কোনো এক জায়গায় খুব সুন্দর হবে, মানে পলিসি মেকাররা খুবই খাবে যে ভাই দেখেন চোখের ইশারায় বা হাতের ইশারায় বন্যা হয়। এই জন্য ক্যানভাস সব জায়গাতেই আসলে দুই ধরনের লোক থাকে, একটা টেকনিক্যাল লোক আর একটা পলিসি মেকার লোক। তো টেকনিক্যাল লোকদের জন্য এক ধরনের, পলিসি মেকারের জন্য এক ধরনের। ওই যে বললাম বারুদ আছে কি নাই, সেরকম প্রেজেন্টেশন আসলে অডিয়েন্স কারা তার উপর নির্ভর করে কোন বিষয় দেখাইতে হবে সেটা ঠিক করতে হবে। তাহলে আমরা এখানে কি করলাম যে হচ্ছে এলিভেশনটাকে বাড়ায় কমে দিলে কি হচ্ছে, আমাদের আমাদের ইনান্ডেশন এরিয়া কমে যাচ্ছে, আবার বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে বিষয়টা কি হলো, এখন এটাকে আমরা একটা সার্টেন জায়গায় ফিক্স করে দিব। যেমন এখানে 2000 দিয়ে অ্যাপ্লাই দিব। তাহলে দেখেন একটা ছোট জায়গায়, কেন পুরো এলাকা যদি ডুবে যায় তাহলে হলো কি, প্লাবন হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে এই হলো। আর পৃথিবীতে হচ্ছে, আচ্ছা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে, মানে হচ্ছে জিওলজিক্যাল ইনভেস্টিগেশন যেগুলো, জিওলজিক্যাল ফর্মেশন গুলো, এগুলো আসলে ভেরি ইন্টারেস্টিং জিনিস। মানে আমার কাছে খুবই মজাদার বিষয়। মজাদার মানে মানে আমি যে বুঝে, মানে খুবই মজা লাগে। আগে জানলে হয়তো জিওলজি পড়তাম, মানে এত মজার জিনিস যে কোন সময় কত বছরে, মানে কয়েক কোটি বছর আগে, কয়েক লক্ষ বছর আগে দিনাজপুরের ফুলবাড়িতে এরকম করে কয়লা কেমন করে হলো। ওরা মানে আমি আমাদের সাথে অনেকগুলো জিওলজিস্ট আছে, তাদের জিজ্ঞেস করি ভাই ঘটনা কি, এরকম হলো কি, এতগুলো গাছ পাইল করে রাখছে এরকম তো কয়লা হলো। বলছে না, ঘটনা এরকম না ভাই, এটা আসলে মানে লক্ষ লক্ষ বছর ধরেই ওটা আসলে কোনো এক জায়গা থেকে জমে জমে, শুধু এগুলো মোস্ট অফ দ্য কোলগুলো হচ্ছে ট্রি থেকে বা ভেজিটেশন থেকে হয়। ভেজিটেশন হওয়ার পরে সবগুলো জমা হওয়ার পরে মাইক্রো অর্গানিজমের নানান রকমের অ্যাক্টিভিটি আছে। এই অ্যাক্টিভিটি হওয়ার পরে এগুলো কয়লা হয়, তেল হয়, গ্যাস হয়, হীরা হয়, নানান কারখানা। তো সেদিন একবার দেখাচ্ছিল আসলে জিওগ্রাফিক্যাল চ্যানেলে, এটা হচ্ছে নামিবিয়ার ঠিক নিচে এত বড় একটা হ্রদ আছে, মানে একদম মাটির নিচে, পাহাড়ের নিচে, মানে খুবই বড়, যেখানে এক ধরনের ক্যাটফিশ, মাগুর মাছ, ওরা অন্ধকারে থাকতে থাকতে ওদের চোখ আর নাই, মানে অ্যাডাপ্টেশন করে। বিষয়গুলো মানে জিওগ্রাফিক্যাল ফেনোমেনাগুলো এমন চমৎকার, সব খুবই মানে অ্যাস্ট্রোনমিক্যাল। মানে তারপরে আরো কতগুলো এরকম আছে যে সাগরে সূর্য ছাড়া কোনো কিছু চলতে পারে, কিন্তু কোনো কোনো জায়গায়
অনেক গভীর, বিশেষ করে নিউজিল্যান্ডে এরকম অনেক প্রচুর পাওয়া যায়। তো যাই হোক, আমার বারবার ওদিকে পরে যাই। তো যেটা আমরা করলাম, একটা সার্টেন এরিয়া হচ্ছে এখানে দিলাম, মানে পৃথিবীর ফেনোমেনাগুলো আসলে খুবই জটিল এবং এগুলো টাইম স্কেল 10 লক্ষ 12 লক্ষ। সেদিন একটা জায়গা ছিল যে এরকম একটা হাত সাপ দিয়ে ডাইনোসরের পা, মানে পায়ের ফুটপ্রিন্ট। তো পায়ের ফুটপ্রিন্ট বলছে 22 কোটি বছর আগে। কোথায় মানে আমি বলে দিল 22 কোটি বছর আগে, মানে কত পুরাতন সেটা চিন্তা করার, মানে কল্পনা করাই অসম্ভব যে কত আগে ছিল। তো সেটা এরকম আসলে ফসিল থেকে শুরু করে মাইক্রো অর্গানিজমের অ্যাক্টিভিটিস এবং বিভিন্ন রিয়েলের রক যেগুলো, এগুলো আসলে মানে খুবই মানে চমকপ্রদ, মানে পৃথিবীর হিস্টোরিক্যাল যে মানে ব্যাকগ্রাউন্ড সেটা আসলে খুবই চমৎকার করে এটা হচ্ছে মানে বর্ণনা করতে পারি যেগুলো। এই জন্য এই জিনিসটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে। আমরা তো আসলে কেউ চান্স না পেলে যেগুলো যেগুলো কিন্তু আসলে বিষয় করলাম, মানে বেড়ে পিছন দিকে থেকে তারপরে কিন্তু আমাদের সাথে 8-10 জন, এদের মধ্যে অনেক অনেক মানে বিশেষ করে যারা মিনারেল সেক্টরে কাজ করে, খনিতে বিশেষ করে, তারপরে পানি নিয়ে যারা কাজ করে, এগুলো কিন্তু ভেরি ভ্যালুয়েবল প্রফেশন এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস। মানে এটা মানে দিলে গলে যাবে সেই জিনিসটা ফসিল হয়ে এক্স্যাক্টলি ওই জিনিসই হয়ে থাকলো কেন, কার কোনো আইডিয়া আছে? এটা হচ্ছে সিলিকন নামের এক ধরনের জিনিস যেটা হচ্ছে মানে ট্রান্সফরমেশন করে। মানে ফসিলগুলো মানে যে অবস্থায় থাকে, চাপ তাপ মানে নানান রকমের কাণ্ড কারখানা ঘটে ওর মানে যে পার্টিকেলগুলো থাকে বলে সেই পার্টিকেলগুলোকে সিলিকন দিয়ে ফসিল তৈরি হয়। মানে একটা পার্টিকেল এটা এটা বুঝতে পারলাম। তো হ্যাঁ, পাথর বিদ্যা না ওটা ফসিল বিদ্যা, পাথর বিদ্যা ফসিল ফসিল শুধু পাথর না, পাথরের মধ্যে ফসিল থেকে থাকে প্যালিওন্থোলজিস্ট। তো এইটা হচ্ছে প্যালিওন্থোলজিস্ট। আচ্ছা আমরা কি জানি বলতেছিলাম, বন্যা নূহ আলাইহিস সালামের বন্যার মধ্যে। তো এইটা হলো কি, তাহলে আমরা অতি সিম্পল জিনিস দেখলাম, কিন্তু এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। এরকম আরো আরেকটা আছে যেমন রেডিও ফ্রিকোয়েন্সি প্ল্যানিং, এর মধ্যেই আছে, আমরা একটু পরে ওটা পড়ার মতো সুযোগ পাবো না আজকে। এটা একটা জিনিস যেমন হচ্ছে আমার সামনে যদি 6 ফুটে একটা দ্বারা, তারপরে আমি কিছু দেখতে পাবো না, কিন্তু আমার সামনে যদি আমার চেয়ে ছোট একটু দ্বারা, তাহলে দূরে দেখতে পাবো। যারা রেডিও ফ্রিকোয়েন্সি প্ল্যানিং, আরএফ প্ল্যানিং, এটা মোবাইল কোম্পানিতে যারা চাকরি করে, এটাকে বলে ভিউ শেপ অ্যানালাইসিস, যে অ্যাজ ইট ইজ স্ট্রাকচারগুলো যেখানে আছে সেই জায়গায় রেখে সিগন্যাল টাওয়ারগুলো বসায় প্রপাগেশন করে, মানে আর্টিফিশিয়াল সিমুলেশন করে কোথায় গিয়ে বাধা পায়, কোন জায়গায় সিগন্যালকে অফলাইন করতে হবে, কোথায় গিয়ে সাপোর্ট দিতে হবে। এটা কিন্তু জিআইএস এর কোর কাজ। কিন্তু আসলে আমাদের আসলে জিআইএস করতে গেলে বাংলা সাবজেক্টের মতো বাংলা সাবজেক্ট করতে বাংলা সাবজেক্ট আমাদের কেউ পাতে যায়, কিন্তু বাইরের দেশে রেডিও ফ্রিকোয়েন্সি প্ল্যানিং অনেক মানে জিআইএস প্রফেশনাল লোকরা কাজ করে। তো ওইটা তো এই ভিউ শেপ অ্যানালাইসিস কাজে লাগে, যেমন হচ্ছে কোথায় শেপ করবে, কোন জায়গায় সিগন্যালটাকে স্ট্রেনথেন করতে হবে সেটা করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা আপাতত বন্যার মধ্যে ফিরে আসি। তাহলে এখান থেকে দেখলাম যে আমরা হচ্ছে ইনান্ডেশন এরিয়াটাকে বাড়াতে পারি, কমাতে পারি, এবং এটা রেকর্ড করা যায়, মানে ভিডিও অডিও অ্যাড করা যায়, টেক্সট অ্যাড করা যায়, আর অনেকগুলো ফাংশনালিটি আছে, আমরা সবগুলো দেখলাম। তাহলে আমরা এখানে ফেরত আসি। তাহলে 2000 দিয়ে এন্টার সিন করে ফেললাম। তারপরে এটাও করে ফেলছি আমরা। আচ্ছা, এবার এই জায়গাটাকে আমরা যদি দেখতে চাই, তাহলে এখন তো অনেক দূরে থেকে দেখলাম, দেখার জন্য এখানে ডাবল ক্লিক, এটা ডাবল ক্লিক করলে যে ওই পার্টিকুলার একটা লেক হলে কেমন লাগবে যে বিষয়টা দেখতে, যে জায়গাটা দেখতে চাই সেটাকে ডাবল ক্লিক করলে তার সারাউন্ডিং একটা এক্সটেন্টটাকে। আর এটা নেভিগেশন কন্ট্রোল কিন্তু আমার কাছে এখন সুবিধা মনে হয় যে মোটামুটি ডানে গেলে বাঁয়ে যায়, বাঁয়ে গেলে ডানে যায়, বিভিন্ন রকম কাণ্ড দেখানো করে। অত বেশি কন্ট্রোল না, তো মাঝখানের বাটন দিয়ে মনে হয় এটাকে একটু চালানো যায়। যাই হোক, তাহলে আমরা এটাকে দেখতে পারলাম, তাই না? তো এটা কালার চেঞ্জ করা যায়, রিফ্লেকশন অ্যাড করা যায়, এরকম অনেক মানে কাজ বাজ করা যায় আমাদের। তাহলে এটা একটা ভিজুয়াল ইম্প্যাক্ট, এখান থেকে হিসাবপাতিও করা যায়। তো আমরা অত জটিল বিষয়ের দিকে যাবো না, তাহলে যদি আগ্রহ থাকে তাহলে আমরা এটা করে নিতে পারি। তাহলে আমরা কি একটা 3D GIS বিষয়টা বুঝলাম এখানে, তাই না? এবং এটাকে কিভাবে করা যায়, আমাদের মাস্টার্সের সময় একটা কেস স্টাডি ছিল এরকম, যে শুধু একটা জায়গায় কন্ট্রোল দিয়ে দিয়েছে, কন্ট্রোল থেকে এরকম ড্যাম তৈরি করতে হয়, আর বলা আছে যে আপস্ট্রিমে প্রতি বছর এরকম বৃষ্টি হয়, এরকম বৃষ্টিপাতকে ধরার জন্য একটা রিজার্ভার ডিজাইন করতে হবে,
সেই রিজার্ভারে কতটুকু পানি হবে সেটা ডিজাইন করে। এটা যে আছে রিয়েল লাইফ প্রজেক্ট ছিল একটা আমাদের। তো আমাদের ট্রিবার্গ নামে একটা জায়গা জার্মানিতে ছিল, সেই জায়গায় ঠিক এরকম জিনিস যে আমার মনে করো এক্স মিটার কিউব পানি ধরা লাগবে, তাহলে এটার ভলিউম আস্তে আস্তে বাড়াইতে হবে এবং ওটার বেড জানা আছে, তারপর ক্যালকুলেশন করে হিসাব করে একটা অপটিমাম জায়গায় এসে যে হ্যাঁ এইটুকু পরিমাণ পানি ধরার জন্য আমাদের এত জায়গা পর্যন্ত রাখতে হবে এবং এই জায়গায় বাঁধ দিতে হবে। তারপর ওই বাঁধের উপর যারা হচ্ছে অবজারভেশন করবে বা যারা মনিটর করবে, ওই বাঁধের উপর এক ভদ্রলোককে বসায় যে সে চারদিকে ঘুরে কতদূর দেখতে পায়, মানে কোন কোন পর্যন্ত তার ভিজুয়াল মানে জায়গার মধ্যে থাকবে। তারা যদি সব কিছু দেখতে না পারে তাহলে এই পাশে একজন ওই পাশে একজন দিয়ে তাহলে ক্রস দিয়ে মোটামুটি সবটা দেখা যাবে বা মনিটরিং করা যাবে। তো এগুলো মানে পড়ালেখা আসলে বিষয়টা বাস্তব জীবনের জন্য তো পড়ালেখা, তা আমাদের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। পড়ালেখা খালি পড়ালেখা হয়ে গেছে, নিজের জীবনের কাজের জন্য কিছুই হয় মানে প্র্যাকটিক্যাল কাজের জন্য। অন্য দেশে সবসময় ইউনিভার্সিটির সাথে ইন্ডাস্ট্রির সাথে একদম ভেরি স্ট্রং রেপোর্ট থাকে, ভেরি স্ট্রং সম্পর্ক থাকে এবং সবসময় ইন্ডাস্ট্রি প্রফেসরদের টাকা পয়সার অভাব হয় না, বিকজ যে কোনো রকমের প্রজেক্ট প্রপোজাল যদি দেওয়া হয় তাহলে যদি ভাইবল মনে করে ওরা 5 বছর তার পিছনে টাকা দেবে কোনো সমস্যা নেই। তারপরে যেটা হবে সেটা যে আমাদের সিমেন্স আগে ছিল এই মোবাইলের অপারেটিং সিস্টেমে তো একজন মানে একটা মানে কি বলে মাস্টার্স স্টুডেন্টের মাস্টার থিসিস, তো এরকম হয়তো 50টা স্টুডেন্টের মাস্টার থিসিসে তারা ফাইন্যান্স করছে অথবা 100টা করছে, করে একটা ইনভেস্ট অফ দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবী জুড়ে জীবন বুদ্ধি মানে অনেক সময় কাজে লাগে। হ্যাঁ, এখন তো আর আসলে নেপোলিয়নের মতো ঘোরার দিকে চলে চুলাই যে কোনো এলাকা দখল করে আসলে বিপদ, তার চেয়ে অন্য দিক দিয়ে আসলে অর্থনৈতিকভাবে যদি কোনো জায়গায় ইনফিউজ করা যায় সেটাই কাজে থাকে, মানে বুদ্ধির ভিত্তির উপরে। তাহলে আমরা এটা দেখলাম। এটার পরে আমরা হচ্ছে আরেকটা জিনিস আছে, আমরা আমরা আজকে না পড়ি, আরেকটা জিনিস আমি মানে বলে দিই, এটা আপনারা নিজেরা একটু দেখে নিন। এখানে দেখেন ভিউ শেড অ্যানালাইসিস নামের একটা অপশন আছে, কোথায় জানি এই যে এটা হচ্ছে সিয়াটেল আমেরিকার একটা শহর, সেই শহরের বিল্ডিংগুলোর 3D নিয়ে এখানে কাজ করা আছে, যে সেখানে মানে মোবাইল টাওয়ার বা ফ্রিকোয়েন্সি ফাইন্ড করলে কেমন হবে বা কোনো একজন অবজারভার কোনো এক পয়েন্টে বসালে সে কতদূর পর্যন্ত তার দৃষ্টিসীমার মধ্যে দেখতে পাবে সেইটা। আমরা আসলে পুরো এক্সারসাইজটা না করে একটু খালি জাস্ট ওভারভিউ বলে যাই। এটা হচ্ছে তার ফুটপ্রিন্ট, বিল্ডিংয়ের ফুটপ্রিন্ট, আর আগেরটা হলো আমাদের এটা হচ্ছে অ্যাকচুয়াল 3D। তারপর এখানে যদি কিছু একটা অবজারভারকে ওই মাঝখানে বসাই দিলে সে এইটুকু পর্যন্ত দেখতে পাবে, হ্যাঁ, লাল জায়গাতে বসাই দিলে এরকম। তারপরে যদি আরো একজন অবজারভারকে বসাই দেই তাহলে সে দেখা যাচ্ছে সে আরো অনেক এলাকা দেখতে পায়। আর ব্লু যে এলাকাটুকু এটা হচ্ছে দুইজনের কভার, মানে এই জায়গায় মানে কি পয়েন্ট ইন্টারাকশন বা কেপিআই বলে এইগুলো যেরকম থাকে তাহলে তাদেরকে এই জায়গায় বসাই দিতে পারে, দুজনের নজরেই থাকে। তাহলে এইটা হচ্ছে ভিউ শেড অ্যানালাইসিস। হ্যাঁ, তো আমরা এটা করতে গেলে আগে ছুটি আর পাচ্ছি না, তো এটা আর আমরা করবো না, আগে ছুটিটাই আমাদের দরকার। সবাই মাথা নেড়ে হ্যাঁ বলছে। তাইলে এখন যদি আমাদের আর কোনো ফার্দার কোশ্চেন না থাকে, সম্পূর্ণ পুরো যে কোনো কোশ্চেন হোক সেটা নেওয়া হবে অল্প সময়ের মধ্যে, তারপরে আমরা আজকে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ। আর আমার সাথে ইন্ডিভিজুয়াল ক্লাসটা এটাই শেষ, তারপরে যৌথ ক্লাস হবে, মানে যেটা হচ্ছে ইভ্যালুয়েশনের মতো। আর আমি একটা নানান কথাবার্তা বলছি, আপনারা যদি কেউ মনে কষ্ট পান দয়া করে নিজগুলি ক্ষমা করে দিন। হ্যাঁ, মানে পড়ালেখার ভিতরে বাইরে অনেক কিছু বলছি, তো যাই হোক আশা করি আপনাদের এটা কাজে লাগবে। হয়তো সবার হয়তো কাজে লাগবে না, কারো কারো কাজে লাগবে। জাস্ট এ মোমেন্ট, এটা আমরা কি স্টপ দিব এখন? এখন তো হচ্ছে দিয়ে দিই।